তো ছাত্রছাত্রীরা, আমরা আজকে যেটা নিয়ে চলে এসেছি আলোচনা করতে, সেই টপিকটা হচ্ছে হিউম্যান হরমোন। আশা করি তোমাদের পড়াশুনো ভালোই চলছে। এর আগে আমরা ডিজিজ নিয়ে আলোচনা করেছিলাম এবং তোমরা দেখেছো যে ডিজিজের ক্লাসটা কিভাবে একটা ক্লাসের মধ্যেই আমি সমস্তটা আলোচনা করে দিয়েছিলাম। ঠিক সেই রকমই আজকে আমরা আলোচনা করব হিউম্যান হরমোন নিয়ে। আমাদের দেহের হরমোনগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং একটা ক্লাসের মধ্যেই কিন্তু আমি পুরো এই হরমোনটা সমস্তটা আলোচনা করে দেব। তো চলো তাহলে শুরু করা যাক। তো হিউম্যান হরমোন এই যে আমরা পড়ছি, পড়ার আগে একটা জিনিস আমরা দেখে নিই। আমাদের দেহের মধ্যে দেখা যাচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড আছে, তারপর এক্সোক্রাইন গ্ল্যান্ড আছে, আর হেটারোক্রাইন গ্ল্যান্ড আছে। এই তিন রকমের গ্রন্থি বা গ্ল্যান্ড আমাদের দেহে দেখা যাচ্ছে। ম্যাম, এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি? এন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে বাংলায় যারা পড়ছো তারা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি মানে এই গ্রন্থি থেকে যেটা নিঃসৃত হবে সেটা সরাসরি কি হয় না, রক্তের মধ্যে গিয়ে মেশে। এই গ্রন্থিতে যেটা তৈরি হচ্ছে এবং কি তৈরি হচ্ছে দেখো না, এই গ্রন্থি থেকে তৈরি হচ্ছে হরমোন। তাহলে এই যে আজকে আমরা হরমোন নিয়ে আলোচনা করব, হরমোনগুলো কোথা থেকে তৈরি হচ্ছে না, অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এবং এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, সেই গ্রন্থিগুলো কিন্তু ডাক্টলেস হয়, অর্থাৎ নালীবিহীন হতে দেখা যায়। দেখো, ডাক্টলেস গ্ল্যান্ড অর্থাৎ নালীবিহীন। সেই জন্যই হরমোনগুলো তৈরি হওয়ার পর তারপরে সরাসরি কি হচ্ছে না, ব্লাডে এসে মিশছে। তাহলে এন্ডোক্রাইন গ্ল্যান্ড থেকে হরমোনগুলো তৈরি হয়ে ডিরেক্টলি কি হচ্ছে, ব্লাডে এসে মিশছে। এখানে কিন্তু কোনো নালী থাকে না, তাই জন্যই এটাকে বলা হয় ডাক্টলেস বা অনাল গ্রন্থি। এবার আসি, আমাদের দেহের মধ্যে আরো একটা গ্ল্যান্ড আছে, সেটার নাম কি ম্যাম না, এক্সোক্রাইন গ্ল্যান্ড, অর্থাৎ সেটাকে বলা হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি। এবং এই গ্রন্থি থেকে যা কিছু তৈরি হচ্ছে সেটা দেখো নালীর মাধ্যমে বেরোচ্ছে। দেখো ডাক্ট আছে, অর্থাৎ নালী সহ, তাই জন্য এটাকে বলা হচ্ছে কি সনাল গ্রন্থি। এবং এই গ্রন্থি থেকে যা কিছু তৈরি হবে, যা কিছু নিঃসৃত হবে, সেটা নালীর মধ্য দিয়েই কিন্তু বাইরে বেরোবে। তাহলে কি হয়ে গেল না, এক্সোক্রাইন গ্ল্যান্ড। এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে গ্ল্যান্ড যেটা কি করছে না, তাদের যে সিক্রিশনটা সেটা কার মাধ্যমে নিঃসৃত হচ্ছে, দেখো নালীর মাধ্যমে নিঃসৃত হচ্ছে। এক্সোক্রাইন গ্ল্যান্ডের উদাহরণ হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড মানে লালা গ্রন্থি, সোয়েট গ্ল্যান্ড মানে ঘর্মগ্রন্থি, ম্যামারি গ্ল্যান্ড মানে হচ্ছে স্তন গ্রন্থি। এই সমস্তগুলো হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড বা সনাল গ্রন্থির উদাহরণ। এক্সোক্রাইন গ্ল্যান্ড বা সনাল গ্রন্থির উদাহরণ। আর এন্ডোক্রাইন বা অনালের উদাহরণ কি কি আছে? হাইপোথ্যালামাস আছে, পিটুইটারি আছে, থাইরয়েড আছে, অ্যাড্রিনাল আছে, আরো অনেক কিছু আছে। সেগুলো সবগুলো নিয়েই আজকে আমরা আলোচনা করব। আজকে আমরা বেসিক্যালি যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে আমাদের দেহের কোন এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা কোথায় অবস্থান করছে, সেখান থেকে কি হরমোন বেরোচ্ছে, সেই হরমোনটার কাজ কি, হরমোনটার বেশি বেরোলে কি হবে বা অধিক যদি সিক্রিশন হয় তাহলে কি হবে, এই সমস্তটা নিয়েই কিন্তু আজকে তাহলে আমরা আলোচনা করছি। এবার আসি, নেক্সট হচ্ছে হেটারোক্রাইন গ্ল্যান্ড। হেটারোক্রাইন গ্ল্যান্ড বা এটাকে বলা হয় মিক্সড গ্ল্যান্ড বা বাংলায় যারা পড়ছো মিশ্র গ্রন্থি নামেও পরিচিত। তো মিশ্র গ্রন্থি মানে কি, মানে হচ্ছে যে যেটার এন্ডোক্রাইন পার্টও আছে আবার এক্সোক্রাইন পার্টও আছে, অর্থাৎ অনাল পার্টও আছে আবার সনাল পার্টও আছে। সেটাকে বলা হচ্ছে হেটারোক্রাইন বা মিক্সড গ্ল্যান্ড, যার উদাহরণ হচ্ছে কি প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়। এবার আসি, দেখো
তাহলে আমরা কি শিখলাম? আমরা ফার্স্ট ইন্ট্রোডাকশনে যেটা শিখলাম, আমাদের দেহের মধ্যে 3 রকমের গ্রন্থি দেখতে পাচ্ছি। অন্তঃক্ষরা গ্রন্থি, তারপর হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থি এবং হচ্ছে হেটারোক্রাইন মানে হচ্ছে মিশ্র গ্রন্থি। এবং গল্পটা যদি এইরকম ভাবে আমরা মনে রাখি, দেখো আমার মনে হয় তাহলে বেশি সুবিধা। ধরো কেউ একজন বাড়িতে বেসিনের মধ্যে মুখ ধুচ্ছে, তো এই যে বেসিনের মধ্যে মুখ ধুয়ে মুখের জলটা কুলকুচি করে ফেললাম, তো তারপরে সেই নোংরা জলটা দেখো পাইপের মধ্য দিয়ে বেরোচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল? বহিঃক্ষরা, তার কারণ ডাক্ট বা পাইপ দিয়ে বেরোচ্ছে। আবার কেউ ধরো পুকুরে বা নদীর জলে মুখ ধুচ্ছি, তাহলে পুকুর বা নদী থেকে জলটা নিলাম, নিয়ে মুখটা কুলকুচি করলাম, করে সরাসরি ফেলে দিলাম, সেখানে কিন্তু কোনো নালি বা পাইপের গল্প নেই, সরাসরি জলটা গিয়ে কিন্তু মিশছে। বোঝা গেছে? পুরো ক্লিয়ার হলো? আর হেটারোক্রাইন মানে কি হয়ে যাবে? তাহলে দেখো এই রকম হচ্ছে গল্পটা, এই এই এটা হলো এখান থেকে যা কিছু তৈরি হবে সেটা দেখো নালীর মধ্য দিয়ে বেরোচ্ছে। আর এক্ষেত্রে কি হবে? যা কিছু তৈরি হবে সেটা ডিরেক্টলি ব্লাডে গিয়ে মিশছে। আর মিক্সডের ক্ষেত্রে কি হচ্ছে না, এই রকম ব্যাপারটা, কিছুটা হচ্ছে সনাল আছে, আবার কিছু পার্টটা হচ্ছে ডিরেক্টলি বেরোচ্ছে, তাই জন্য এটা হেটারোক্রাইন বা মিক্সড। এই হলো আমাদের ইন্ট্রোডাকশন পার্ট। এবার আসি যে ম্যাম আজকে তো আমরা হরমোন নিয়ে আলোচনা করব, তো এই এন্ডোক্রাইন গ্রন্থিগুলো থেকে হরমোন বেরোচ্ছে। এবার হরমোন কি জিনিস? ধরো খুব সিম্পল ওয়েতে যদি বলি, এই ধরো অর্গ্যান নাম্বার 1, আর এইটা ধরো আরেকটা অর্গ্যান নাম্বার 2। তো এবার এই অর্গান নাম্বার 1 থেকে অর্গান নাম্বার 2-তে কিছু ইনফরমেশন ধরো পাঠাতে হবে, কিছু ধরো বার্তা পৌঁছতে হবে। তো এই বার্তাটা কার মাধ্যমে পৌঁছচ্ছে? না হরমোনের মাধ্যমে পৌঁছচ্ছে। সেই কারণেই হরমোনকে কি বলা হচ্ছে? কেমিক্যাল মেসেঞ্জার, অর্থাৎ রাসায়নিক বার্তাবাহক হিসেবে কাজ করছে হরমোনগুলো। বোঝা গেছে? আচ্ছা, এবার তাহলে আরেকটা জিনিস আমরা কি শিখলাম? না এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো যেগুলো, সেগুলো কি করবে? না আমাদের দেহের বিভিন্ন যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোকে, শারীরবৃত্তীয় যে কাজগুলো রয়েছে সেগুলোকে নিয়ন্ত্রণ করবে, সেগুলোকে কোঅর্ডিনেট করবে। এই হলো গিয়ে হরমোনের কাজ বা এন্ডোক্রাইন গ্রন্থিগুলোর কাজ। তাহলে বোঝা গেছে রাসায়নিক বার্তাবহ হিসেবে কাজ করছে, যেটা সরাসরি এন্ডোক্রাইন গ্রন্থি থেকে নিঃসৃত হওয়ার পর রক্তে সরাসরি মিশছে, মিশে তারপর রক্ত দিয়ে কি হচ্ছে না তার যে কার্যকরী যে অঙ্গটা, টার্গেট অর্গানটা, তার উপর গিয়ে এটা কাজ করছে। তাহলে হরমোনের ডেফিনেশনও আমাদের পড়া হয়ে গেছে। এবার আসবো হচ্ছে পরের, আমাদের এন্ডোক্রাইন গ্রন্থি কি কি আছে। একদম মাথা দিয়ে আমি শুরু করেছি এই ছবিটা, এবং আমি এইভাবেই পড়াবো, তাহলে আমাদের পড়তেও পুরোটা সুবিধা হবে। এবং আমরা এখান থেকে কি কি পড়বো সেটাও আমি তোমাদের আরেকবার বলে দিচ্ছি, যে প্রত্যেকটা অন্তঃক্ষরা গ্রন্থির অবস্থান পড়ব, আমাদের সিলেবাসে রয়েছে, তার কারণ অবস্থান কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। তারপর সেখান থেকে যে হরমোনটা বেরোচ্ছে তার নাম কি, এবং সেই হরমোনটার কাজ কি, তারপর হরমোনটা যদি বেশি বেরোয় তাহলে কি হবে, আর যদি হরমোনটা কম বেরোয় তাহলে কি হবে। এইটাই আজকে আমরা আলোচনা করব। তো আমাদের ফার্স্ট একদম উপরে দেখো কি রয়েছে, হাইপোথ্যালামাস। তো এখন আমরা কি পড়ব? হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু। অনেকটা এইভাবে মনে রাখতে পারো। দেখো একটা জিনিস আমি একটু শুরুতেই বলে দিই তোমাদের, হাইপোথ্যালামাস এবং এর পরবর্তীতে দেখবে আমরা পিটুইটারি গ্রন্থি পড়ব। হাইপোথ্যালামাস এবং পিটুইটারিটা কিন্তু পুরো ক্লাসটা দেখতে হবে তোমাদের, তাহলে না বেশি ভালো গিয়ে বুঝতে পারবে। এখন একটু 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 আমরা বুঝতে পারবো, কিন্তু পুরোটা হওয়ার পর তারপর দেখবে হাইপোথ্যালামাসের এই যে কথাটা, সেই কথাটার কেন যৌক্তিকতা বা সেই কথাটার একদম ঠিক ঠিক আমরা মিলছে কিনা, সেটা কিন্তু একদম লাস্টে গিয়েই আমরা দেখতে পাবো। সেই জন্য পুরো ক্লাসটা কিন্তু তোমরা ভালো করে মন দিয়ে দেখতে থাকো।
হাইপোথ্যালামাসকে কি বলা হচ্ছে? প্রভু গ্রন্থির প্রভু। তো মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থিকে না পিটুইটারি। তো এই পিটুইটারির আবার প্রভু হচ্ছে কে? না হাইপোথ্যালামাস। সেই কারণে হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, অর্থাৎ প্রভু গ্রন্থির প্রভু। এবার আসি হাইপোথ্যালামাস কোথায় অবস্থান করে। মস্তিষ্কের মধ্যে অবস্থান করছে হাইপোথ্যালামাস। এবং যদি আরো স্পেসিফিক্যালি বলি, দেখবে আমি যখন ব্রেন পড়াবো আমি বলবো যে ব্রেনের, আমাদের যে ব্রেন মস্তিষ্কের তিনটে পার্ট রয়েছে, ফোর ব্রেন, মিড ব্রেন আর হাইন্ড ব্রেন। অগ্র মস্তিষ্ক, মধ্য মস্তিষ্ক এবং পশ্চাৎ মস্তিষ্ক। সেই অগ্র মস্তিষ্কেরই একটা পার্ট হচ্ছে কি হাইপোথ্যালামাস। তাহলে অগ্র মস্তিষ্কে হাইপোথ্যালামাস অবস্থান করছে কোথায়? না ঠিক থ্যালামাসের নিচে এবং পিটুইটারি গ্রন্থির উপরে। দেখো এই যে সবুজটা, এইটা হচ্ছে কি থ্যালামাস। তো থ্যালামাসের নিচে, তাই জন্য হাইপোথ্যালামাস। আর পিটুইটারি গ্রন্থির ঠিক উপরে, এইটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। তো এই পিটুইটারি গ্রন্থির ঠিক উপরে রয়েছে হচ্ছে হাইপোথ্যালামাস। তাহলে আশা করি হাইপোথ্যালামাসের অবস্থান সকলে বুঝে গেছো। এবার আসবো হাইপোথ্যালামাস থেকে কি হরমোন নিঃসৃত হচ্ছে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করে দেখো, আমি কিন্তু এখানে হাইপোথ্যালামাসের ব্যাখ্যাটা দিলাম না যে হাইপোথ্যালামাসকে কেন মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে। তার কারণ একটু পড়াটা এগোক, নিজেরাই বুঝতে পারবে। ঠিক আছে, চলো। কেন কি আমি যদি এখন বলি তাহলে মুখস্থ হয়ে যাবে, আর আমি চাই না সায়েন্সটা বা বায়োলজিটা তোমরা মুখস্থ করো। কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তার কারণ হরমোন থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসছে। তোমরা যদি লাস্ট 2023-এর পরীক্ষা দেখো, সেখানেও কিন্তু হরমোন থেকে প্রিলিতে দুটো প্রশ্ন ছিল, আমাদের মানুষের হরমোন থেকে দুটো প্রশ্ন ছিল। সেই জন্য আমার প্রত্যেকের কাছে রিকোয়েস্ট, এবং বেশ মানে একদম কনসেপ্ট থেকে প্রশ্ন দিয়েছিল। সেজন্য আমার সকলের কাছে রিকোয়েস্ট যে ভালো করে তোমরা কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। তো চলো, হাইপোথ্যালামাস থেকে কি হরমোন বেরোচ্ছে আমরা সেটা এবার দেখে নিই। লোকেশন পড়া হয়ে গেছে, এবার আমরা হাইপোথ্যালামাস থেকে যে হরমোনটা বেরোচ্ছে তার নামটা পড়ে নিই। হাইপোথ্যালামাস থেকে কি বেরোচ্ছে ম্যাম? ম্যাম মুখস্থ করতে হবে না? মুখস্থ করতে হবে না, আমি তোমাদের একদম শর্ট ট্রিক্স দিয়ে শিখিয়ে দিচ্ছি, সেটাই তোমরা শিখে নাও। হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হয় রিলিজিং হরমোন। তাহলে কোনো হরমোনের সাফিক্সে যদি তোমরা দেখো যে রিলিজিং হরমোন কথাটা লেখা রয়েছে, তার মানে বুঝবে সেটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে বলো তো? হাইপোথ্যালামাস থেকে নিঃসৃত হচ্ছে। বোঝা গেছে? ডান, পড়াও শেষ। কি খুশি তো? তাহলে বেশি পড়তে হবে না, জাস্ট তোমরা এইভাবে পড়ো, তাহলেই হয়ে যাবে। হাইপোথ্যালামাস থেকে কি হরমোন বেরোচ্ছে? রিলিজিং হরমোন। এবার হাইপোথ্যালামাস থেকে রিলিজিং হরমোন যে বেরোচ্ছে, ম্যাম একটু এক্সাম্পল দেবেন না? একদম, আমি দিয়ে দিচ্ছি, দেখে নাও। দেখো, জিএনআরএইচ এর পুরো নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। জিএনআরএইচ এর পুরো নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। তারপর হচ্ছে টিআরএইচ এর পুরো নাম হচ্ছে থাইরোট্রপিন রিলিজিং হরমোন। নেক্সট হচ্ছে দেখো সিআরএইচ কি না? কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন। তো প্রত্যেক কটারই দেখো নামের শেষে কিন্তু কি লেখা আছে? রিলিজিং হরমোন। এবার এই হরমোনগুলো সবাই কি কাজ করে ম্যাম? আমি এক্ষুনি বলে দেবো। তাহলে দেখে নাও, হাইপোথ্যালামাস থেকে কি নিঃসৃত হচ্ছে? রিলিজিং হরমোন। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, থাইরোট্রপিন রিলিজিং হরমোন, কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন ইত্যাদি। এবার এই হরমোনগুলো, এই যে রিলিজিং হরমোনগুলো নিঃসৃত হচ্ছে ম্যাম, তারপর কাজটা কি করছে? না এই রিলিজিং হরমোনগুলো কি কাজ করে? না স্টিমুলেট করে কাকে? না পিটুইটারি গ্রন্থিকে। তাহলে কাকে নিয়ন্ত্রণ করছে ও? পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রণ করছে।
বোঝা গেছে? সেই কারণেই এটাকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। তার কারণ পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি, এটাকে নিয়ন্ত্রণ করছে কে? হাইপোথ্যালামাস। সেই কারণে হাইপোথ্যালামাসকে বলা হচ্ছে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। বোঝা গেছে? আর এই রিলিজিং হরমোনগুলো কাকে রেগুলেট করছে? না পিটুইটারি গ্ল্যান্ডটাকে রেগুলেট করছে বা স্টিমুলেট করছে, নিয়ন্ত্রণ করছে বা উদ্দীপিত করছে। ঠিক আছে? পুরো ক্লিয়ার? ডান? কিভাবে রেগুলেট করছে সব বলে দেব। নেক্সট আসি হচ্ছে পিটুইটারি গ্রন্থিতে। তাহলে হাইপোথ্যালামাস কিন্তু আমাদের পড়া হয়ে গেছে। দেখে নাও সকলে, হাইপোথ্যালামাস পড়া হয়ে গেছে। হাইপোথ্যালামাস থেকে যে হরমোন বেরোচ্ছে সেটাও আমরা পড়ে নিয়েছি, রিলিজিং হরমোন। তার কাজ কি? পিটুইটারি গ্রন্থিকে নিয়ন্ত্রিত করা। হাইপোথ্যালামাস পুরো পড়া হয়ে গেছে। এবার আমরা পড়ব পিটুইটারি গ্রন্থি। চলো সবাই দেখো, পিটুইটারি গ্রন্থি আমরা এবার পড়া শুরু করব। তো পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম হচ্ছে কি? হাইপোফাইসিস। যেহেতু হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করছে, সেই কারণেই পিটুইটারি গ্রন্থির আরেকটা নাম হচ্ছে হাইপোফাইসিস। এবং পিটুইটারি গ্রন্থি দুটি ভাগে বিভক্ত। একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি অর্থাৎ অগ্র পিটুইটারি, যেটা আরেকটা কি নামে পরিচিত? অ্যাডিনো হাইপোফাইসিস। আরেকটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি বা পস্টেরিয়র পিটুইটারি, যেটা নিউরো হাইপোফাইসিস নামে পরিচিত। আমি ইংরেজি বাংলা দুটো ভার্সনেই কিন্তু নোটসটা প্রোভাইড করে দিয়েছি। তাহলে পিটুইটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে? দেখো, হাইপোথ্যালামাসের নিচে অবস্থান করছে, তাই জন্য বলা হচ্ছে হাইপোফাইসিস। এবং এটার দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাডিনো হাইপোফাইসিস অগ্র, আরেকটা হচ্ছে পস্টেরিয়র মানে নিউরো হাইপোফাইসিস। যদি ছবিটা আঁকি কিরকম হবে জানো? এই রকম হচ্ছে ছবিটা। এই জায়গাটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর হাইপোথ্যালামাসের এই নিচের পার্টটা, এটাই হচ্ছে পিটুইটারি গ্রন্থি। এবার এইটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি মানে অগ্র পিটুইটারি, আর এই পার্টটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি। এই হলো পুরো বিষয়টা। আশা করি তোমাদের আর কোনো অসুবিধা হবে না। আমি একেও দেখিয়ে দিলাম। পড়ার সময় তাহলে ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া তোমাদের থাকবে। তো এই হলো আমাদের ছবিটা বা স্ট্রাকচারটা। এবার আসবো যে ম্যাম, এই যে পিটুইটারি গ্রন্থির অগ্র পিটুইটারি বলো পশ্চাৎ পিটুইটারি বলো, দুটোই কিন্তু কি হচ্ছে বলো তো? দুটোই কিন্তু এন্ডোক্রাইন গ্ল্যান্ড অর্থাৎ অন্তঃক্ষরা গ্রন্থি হিসেবে কাজ করছে। অর্থাৎ দুটো পোর্শন থেকেই কিন্তু হরমোন বেরোবে। কোথা থেকে কি হরমোন বেরোবে সবটা আমি আলোচনা করে দিচ্ছি। চলো পড়ি। এখানেও ছবি দেয়া রয়েছে, তোমরা এটাও দেখতে পারো, আমার হাতে আঁকাটাও দেখতে পারো। তো হাইপোথ্যালামাস থেকে কি হচ্ছে না পিটুইটারিটা দেখো কানেক্টেড থাকে। এবার আসবো অ্যান্টেরিয়র পিটুইটারি আর পশ্চাৎ পিটুইটারি থেকে কি কি হরমোন বেরোচ্ছে। আচ্ছা, আগে আসবো অগ্র পিটুইটারি বা অ্যান্টেরিয়র পিটুইটারি। এখানেও একটা শর্টকাট আছে, সুতরাং তোমাদের কোনো অসুবিধা হবে না, জাস্ট শর্টকাটগুলো দেখো, পড়া হয়ে যাবে। কি শর্টকাট আছে ম্যাম? না অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে হরমোনগুলো বেরোচ্ছে তার নামের শেষে দেখো কি লেখা থাকবে? স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন লেখা থাকবে। তাহলে অগ্র পিটুইটারি থেকে যে হরমোন বেরোবে তার নামের শেষে কি লেখা থাকবে? স্টিমুলেটিং হরমোন মানে এসএইচ বা ট্রপিক হরমোন মানে টিএইচ কথাটি উল্লেখ থাকবে। যেমন উদাহরণ আমি কয়েকটা, আচ্ছা ওখানেও লেখা আছে, আমি ফিরে যাচ্ছি, ছবিটাতেই পড়াবো। এখানে আমি জাস্ট একটু লিখে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। দেখো, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, তারপর হচ্ছে এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন, তারপর এসটিএইচ মানে সোম্যাটোট্রপিক হরমোন। আমি পুরো নাম সব ছবিতে মেনশন করে দেবো, কোনো চিন্তা নেই, জাস্ট এখানে বললাম উদাহরণ দিয়ে দেখে নাও। তাহলে অগ্র পিটুইটারি থেকে কি হরমোন বেরোচ্ছে? ট্রপিক হরমোন বা স্টিমুলেটিং হরমোন। ভালো করে কিন্তু প্রশ্ন পড়ে দেখবে। হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে রিলিজিং হরমোন, আর অ্যান্টেরিয়র পিটুইটারি বা অগ্র পিটুইটারি থেকে বেরোচ্ছে স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন। দেখো, আমি এখানে ছবিটাতে করেও দিচ্ছি, তোমাদের তাহলে সুবিধা হবে।
হাইপোথ্যালামাস থেকে বেরোচ্ছে রিলিজিং হরমোন, ঠিক আছে? আর অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হয় স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন। এবার ঠিক আছে, মনে রেখে দেবে কিন্তু ওটা আরএইচ আর এটা হচ্ছে এসএইচ বা টিএইচ। এবার আসবো যে ম্যাম এই যে স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন তারা কাজটা কি করছে, কি কাজ করে না অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে রেগুলেট করছে বা নিয়ন্ত্রিত করছে। সেই কারণেই পিটুইটারি গ্রন্থিকে কি বলা হয় না মাস্টার গ্ল্যান্ড। কিভাবে কি করছে চলো। আচ্ছা, ইংলিশ বাংলা পুরোটাতেই কিন্তু সমস্ত নোটসটা প্রোভাইড করে দিয়েছি এবং তোমরা তো জানোই যে আমাদের ক্লাস PWWBPSC ওয়ালার ক্লাস মানেই নোটস কিন্তু বাইলিঙ্গুয়াল হবে, ইংলিশ বাংলা দুটো ভার্সনেই কিন্তু নোটসটা থাকে আমাদের। তো দেখো ইংলিশ বাংলা দুটোতেই কিন্তু লেখা আছে, ঠিক আছে? তো চলো আমরা এবার পড়ায় ফিরি। খুব ভালো করে দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে। আচ্ছা, এই জায়গাটা যেহেতু আমি ওখানে লিখে দিয়েছি আর এখানে লিখছি না। এবার অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে দেখো কি নিঃসৃত হচ্ছে। ফার্স্টে কি আছে টিএসএইচ। টিএসএইচ মানে কি ম্যাম? টিএসএইচ এর পুরো নাম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তাহলে নামের শেষেই কিছুটা লেখা আছে না কথাটা, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। তার মানে এটা কাকে স্টিমুলেট করবে? অবভিয়াসলি স্টিমুলেট করবে থাইরয়েড গ্রন্থিকে। তাহলে আমাদের কিন্তু পড়া দেখো হয়ে যাচ্ছে যে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কাকে স্টিমুলেট করবে? থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করবে। হয়ে গেল। নেক্সট আছে হচ্ছে এফএসএইচ এবং এলএইচ। এফএসএইচ মানে ফলিকল স্টিমুলেটিং হরমোন আর এলএইচ এর পুরো নাম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। এই দুটো হরমোনের ডিটেলস নামটা আমি একটু পরে তোমাদেরকে বলে দিচ্ছি, কোনখানে বুঝে যাবে, এক্ষুনি দেখে নাও বুঝে যাবে। এরা কাকে রেগুলেট করছে না এরা রেগুলেট করে হচ্ছে পুরুষদের ক্ষেত্রে টেস্টিস এবং মহিলাদের ক্ষেত্রে ওভারি অর্থাৎ ডিম্বাশয়ের কাজটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে এফএসএইচ আর লিউটিনাইজিং হরমোন হচ্ছে এলএইচ। কাকে রেগুলেট করছে? ওভারি এবং টেস্টিস অর্থাৎ শুক্রাশয় এবং ডিম্বাশয়কে। নেক্সট আছে দেখো প্রোল্যাকটিন। ম্যাম প্রোল্যাকটিন কাকে নিয়ন্ত্রণ করছে একটু বলে দিন। হ্যাঁ, প্রোল্যাকটিন কাকে করে না যখন একজন মহিলা প্রেগনেন্ট হচ্ছে তখন সেই মহিলার যে ম্যামারি গ্ল্যান্ড অর্থাৎ স্তন গ্রন্থি বা ব্রেস্টের ডেভেলপমেন্টে সাহায্য করছে কে না প্রোল্যাকটিন হরমোন। তাহলে ডেভেলপমেন্ট অফ ম্যামারি গ্ল্যান্ড অ্যান্ড মিল্ক প্রোডাকশন অ্যান্ড মিল্ক প্রোডাকশন কে করবে না প্রোল্যাকটিন। নেক্সট হচ্ছে দেখো কি আছে গ্রোথ হরমোন। এই গ্রোথ হরমোনের কিন্তু আরও একটা নাম আছে সোম্যাটোট্রপিক হরমোন। তাহলে গ্রোথ হরমোন বা সোম্যাটোট্রপিক হরমোন নামের মধ্যেই দেখো লুকিয়ে আছে। আর এটার কাজটা আমি অন্য ছবিটাতে একটু পরে এক্ষুনি করাচ্ছি। আচ্ছা, এটা ছাড়াও এই ছবিটাতে নেই, আমি লিখে দিচ্ছি। অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে আরেকটা হরমোন বেরোয়, সেটা হচ্ছে এসিটিএইচ, যার পুরো নাম হচ্ছে অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। তাহলে কি বেরোচ্ছে? অ্যাড্রিনো কর্টিকোট্রপিক হরমোন। যেটা কোথায় গিয়ে রেগুলেট করছে? অ্যাড্রিনাল কর্টেক্সকে গিয়ে রেগুলেট করছে। রেগুলেটস অ্যাড্রিনাল কর্টেক্স, রেগুলেটস অ্যাড্রিনাল কর্টেক্স। তাহলে একটা জিনিস দেখো সবাই, আমি সমস্ত ছাত্রছাত্রীদের বলছি যে এই যে পিটুইটারি থেকে যে স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন বেরোচ্ছে সেটা দেখো অন্যান্য অন্তঃক্ষরা গ্রন্থিগুলোকে গিয়ে নিয়ন্ত্রণ করছে। যেমন ধরো থাইরয়েড গ্রন্থিকে গিয়ে নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনাল কর্টেক্সকে গিয়ে নিয়ন্ত্রণ করছে, ওভারি, টেস্টিস, এগুলো সব হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তো এগুলোকে গিয়ে দেখো নিয়ন্ত্রণ করছে। সেই কারণেই পিটুইটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে না পিটুইটারি গ্রন্থিকে বলা হয় মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। তাহলে পিটুইটারি গ্রন্থিকে কি বলা হচ্ছে? সেই কারণেই বলা হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি। এবার আসবো আরেকটা জিনিস, দেখো জিনিসটা এইভাবে বোঝার চেষ্টা করো।
আমরা যদি একটা ফ্যামিলির মতন ভাবি এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা এন্ডোক্রাইন সিস্টেম বা এই হরমোনের পুরো বিষয়টা, তাহলে কিরকম হচ্ছে জিনিসটা দেখো। যে গ্র্যান্ডফাদার মানে ঠাকুরদা, তিনি হচ্ছেন হাইপোথ্যালামাস। তাহলে গ্র্যান্ডফাদার হচ্ছে কে? হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস থেকে তখন কি নিঃসৃত হচ্ছে? না রিলিজিং হরমোন, তাই তো একটু আগেই পড়েছি। এবার এই রিলিজিং হরমোনটা এসে কাকে নিয়ন্ত্রণ করছে? না পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্রন্থিটা হচ্ছে ফাদার। তাহলে হাইপোথ্যালামাস হচ্ছে গ্র্যান্ডফাদার, গ্র্যান্ডফাদার কাকে কন্ট্রোল করছে? ফাদারকে। এবং পিটুইটারি গ্রন্থি থেকে তখন কি নিঃসৃত হচ্ছে? স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন, যেটা গিয়ে কি করছে? না তার টার্গেট অর্গান সেখানে গিয়ে কাজ করছে। এই হলো আমাদের পুরো সিনারিওটা। এই জন্যই বলছিলাম যে পড়তে পড়তে পুরোটা বুঝতে পারবে। তাহলে আশা করি প্রত্যেকের কাছে ক্লিয়ার হয়েছে যে হাইপোথ্যালামাস কেন মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, আর পিটুইটারি গ্ল্যান্ডকেই বা কেন মাস্টার গ্ল্যান্ড বলা হচ্ছে। এই বিষয়টা আশা করি আজকের পর কারুর কোনো অসুবিধা হবে না। এবার আসবো হচ্ছে এই যে গ্রোথ হরমোন বা সোমাটোট্রপিক হরমোন, আমি বললাম যে আমি ছেড়ে রেখেছি, এখানে এবার পড়িয়ে দিচ্ছি, দেখে নাও সকলে, খুব সোজা ব্যাপার। পুরো নাম হচ্ছে সোমাটোট্রপিক হরমোন। এবং যেহেতু এটার প্রধান কাজ কি? না প্রধান কাজ হচ্ছে আমাদের দেহের বৃদ্ধিতে সাহায্য করছে, সেই কারণে এটা কি করছে? না প্রমোটস করে? না গ্রোথটাকে নিয়ন্ত্রণ করছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে গ্রোথ হরমোন। ঠিক আছে, এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, আমি ছবিটাও দিয়েছি, আশা করি ছবিটা দেখেও কিছুটা ক্লিয়ার, যে একদম পৃথিবীর যিনি লম্বা উচ্চতম ব্যক্তি, আরেকজন হচ্ছেন যিনি ডোয়ার্ফ শর্টেস্ট ম্যান, যদিও ইনি এখন আর বেঁচে নেই, বাট যাই হোক, তো দেখে নাও। তো গল্পটা কি হচ্ছে ম্যাম, এই গল্পটা কেন দিয়েছেন? না হাইপোসিক্রিশন অফ গ্রোথ হরমোন, এটা কিন্তু তোমাদের আছে সিলেবাসে। তাহলে হাইপোসিক্রিশন অফ গ্রোথ হরমোন, তাহলে অবভিয়াসলি যদি গ্রোথ হরমোন কারুর কম খরিত হয় তাহলে গ্রোথ কম হবে, আর গ্রোথ যদি কম হয় তাহলে কি হবে দেখো? না ডোয়ার্ফিজম, অর্থাৎ বাংলায় যেটাকে আমরা বলে থাকি বামনত্ব। হলো। নেক্সট হচ্ছে আবার যদি কোনো ব্যক্তির হাইপার সিক্রিশন হয়, দেখো হাইপো মানে হচ্ছে কম, আর সিক্রিশন মানে হচ্ছে ক্ষরণ, তাহলে গ্রোথ হরমোন কম খরিত হচ্ছে। আবার হাইপার সিক্রিশন অফ গ্রোথ হরমোন, হাইপার সিক্রিশন অফ গ্রোথ হরমোন মানে গ্রোথ হরমোন বেশি খরিত হচ্ছে। এবার এখানে দুটো গল্প আছে। যদি দেখা যায় যে শৈশবে কারুর গ্রোথ হরমোন বেশি বেরোচ্ছে, তখন রোগটা কি হবে? না জাইগান্টিজম। ওকে, এবং দেখতেই পাচ্ছ বিশাল লম্বা হয়েছে, একদম প্রচুর প্রচুর লম্বা। তাহলে যদি গ্রোথ হরমোনটা শিশুদের ক্ষেত্রে বেশি বেরোতে দেখা যায়, হাইপার মানে হচ্ছে অধিক, তাহলে গ্রোথ হরমোনটা যদি শিশুদের ক্ষেত্রে অধিক খরিত হয় তখন হবে জাইগান্টিজম। আর যদি হাইপার সিক্রিশন অফ গ্রোথ হরমোন হয় ইন অ্যাডাল্ট, হাইপার সিক্রিশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্ট, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোনটা বেশি নিঃসৃত হয় তখন রোগটাকে বলা হবে কি? অ্যাক্রোমেগালি। এবার এখানে একটা কথা বলি, যে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোন বেশি বেরোয় তাহলে কিন্তু আর গ্রোথ বেশি হবে না, এরম ভেবো না যে গ্রোথ বেশি হয়ে আবার 8 ফুট 10 ফুট হয়ে যাচ্ছে, না। এক্ষেত্রে কি হয়? পুরো দেহের বৃদ্ধি পায় না অ্যাক্রোমেগালির ক্ষেত্রে। অ্যাক্রোমেগালির ক্ষেত্রে কি হয়? দেহের বেশ কিছু অংশ সেটা অধিক বৃদ্ধি পায়, যেমন হাতটা ধরো অধিক বৃদ্ধি পেল, বা পাটা অধিক বৃদ্ধি পেল, বা ধরো মুখমণ্ডলটা যেটা সেটা অধিক বৃদ্ধি পায়। তো এটাই হচ্ছে অ্যাক্রোমেগালি। তাহলে প্রশ্ন ভালো করে সকলকে পড়ার অনুরোধ রইল। যদি চাইল্ড বলে তাহলে জাইগান্টিজম হবে, যেখানে ওভারঅল হাইটটা বেড়ে যাচ্ছে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোন বেশি বেরোয় তাহলে হবে অ্যাক্রোমেগালি, সেক্ষেত্রে কিন্তু পার্টিকুলার ওই যে বললাম হাত পা এইসব জায়গাগুলোর বৃদ্ধি হচ্ছে। এবার আসবো হচ্ছে পরবর্তী যেটা পস্টেরিয়ার পিটুইটারি।
এবার এখানে অ্যাকচুয়ালি একটা গল্প হয়, কি গল্প হয় দেখে নাও সবাই। এই যে হরমোন দুটোর নাম লেখা আছে না, একটা হচ্ছে যে অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা এডিএইচ বা ভ্যাসোপ্রেসিন, আরেকটা হচ্ছে অক্সিটোসিন। তো এই দুটো হরমোনই কিন্তু কোথায় তৈরি হচ্ছে জানো? হাইপোথ্যালামাসে তৈরি হচ্ছে। তাহলে 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো হরমোনই কিন্তু কোথায় তৈরি হয়? হাইপোথ্যালামাসে। তারপরে এটা এসে কোথায় স্টোর থাকে না পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারিতে সঞ্চিত থাকে। তারপর দেহের যেমন যেমন প্রয়োজন হয় তখন তখন পস্টেরিয়র পিটুইটারি থেকে কি হচ্ছে না সিক্রিশন হচ্ছে, অর্থাৎ ক্ষরণ হতে দেখা যাচ্ছে। এই হলো পুরো গল্পটা। বোঝা গেছে? তাহলে দেখো হাইপোথ্যালামাস থেকেই কি হচ্ছে না অ্যান্টি ডাইউরেটিক হরমোন এবং অক্সিটোসিনটা তৈরি হচ্ছে। তারপর সেটা পস্টেরিয়র পিটুইটারি বা পশ্চাৎ পিটুইটারিতে এসে জমা থাকছে। তারপর যখন যখন দেহের প্রয়োজন পড়ছে তখন তখন সেখান থেকে নিঃসৃত হচ্ছে। এই হলো পুরো গল্পটা। যাই হোক, এবার ফার্স্ট আছে কি দেখো, অ্যান্টি ডাইউরেটিক হরমোন বা ভ্যাসোপ্রেসিন। এটার কাজ কি না, এটার কাজ আমি কিছুটা দেখো ছবি দিয়ে দিয়েছি, ছবিটা দেখলেই কিন্তু অর্ধেক পড়া হয়ে যায়। এডিএইচ কি করছে না বৃক্রিয় নালিকা থেকে অর্থাৎ রেনাল টিবিউলস থেকে জলের পুনঃশোষণে সাহায্য করছে। করে কি করছে না দেহে জলের ভারসাম্যটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে এডিএইচ এর প্রধান কাজ হচ্ছে এডিএইচ আমাদের দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করে। কিভাবে না এডিএইচ বৃক্রিয় নালিকা, রেনাল টিবিউলস মানে বৃক্রিয় নালিকা থেকে জলটাকে পুনঃশোষিত করছে, করে দেহের মধ্যে আবার ফিরিয়ে দিচ্ছে। এইভাবে এডিএইচ আমাদের দেহে জলের ভারসাম্য নিয়ন্ত্রণ করছে। এবার আসি, যদি এডিএইচ এর অভাব হয় তাহলে কি হবে? দেখো ছবিটাই ভীষণ সুন্দর, ছবিটা দেখলেই অর্ধেক পড়া কিন্তু আমাদের হয়ে যায়। ডেফিসিয়েন্সি অফ এডিএইচ, ডেফিসিয়েন্সি অফ এডিএইচ অর্থাৎ এডিএইচ এর অভাব। তাহলে এডিএইচ এর যদি অভাব হয় তাহলে জলের যে পুনঃশোষণ সেটা আর হবে না, ওয়াটার রিঅ্যাবসর্পশনটা আর হবে না, জলের পুনঃশোষণ হবে না দেহে, অর্থাৎ দেহের মধ্যে ওয়াটার রিঅ্যাবসর্পশনটা হচ্ছে না। তাহলে দেহে যদি জলটা না ফিরে আসে, জলটা সব কি হবে ইউরিন দিয়ে বেরোতে থাকবে। তার ফলে ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হবে, এবং যেহেতু মানে দেহ থেকে জলটা তো মূত্রের মাধ্যমে, ইউরিনের মাধ্যমে, টয়লেটের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, সেই জন্য কি হবে না খুবই তৃষ্ণার্ত হয়ে যাব। এই রোগটাকেই বলা হচ্ছে কি ডায়াবেটিস ইনসিপিডাস, বা বাংলায় বলা হচ্ছে বহুমূত্র রোগ। তাহলে মনে থাকবে কনসিকোয়েন্সগুলো একবার চট করে দেখে নাও, যে এডিএইচ এর অভাব, তাহলে এডিএইচ এর যদি অভাব হয় তাহলে ওয়াটার রিঅ্যাবসর্পশনটা বডিতে আর হচ্ছে না। এবার জলের পুনঃশোষণ যদি না হয় তাহলে কি হবে না সমস্ত জল তখন ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, ইউরিনে ওয়াটার ভলিউম ইনক্রিজ করবে বা ভলিউম অফ ওয়াটার ইনক্রিজ করবে, তখন সব জল কি হচ্ছে ইউরিন দিয়ে বেরিয়ে যাচ্ছে। তাই জন্যই রোগটাকে বলা হচ্ছে বহুমূত্র, বারবার টয়লেট পাবে, এক্সেসিভ বা ফ্রিকোয়েন্ট ইউরিনেশন হবে। ঠিক আছে, মনে থাকবে। চলো এবার আসি, যে এডিএইচ ছাড়াও দেখো পস্টেরিয়র পিটুইটারি থেকে আরো একটা হরমোন নিঃসৃত হচ্ছে। তো পস্টেরিয়র পিটুইটারি থেকে আরো একটা হরমোন কি নিঃসৃত হচ্ছে ম্যাম? অক্সিটোসিন। অক্সিটোসিনের কাজগুলো চলো এবার আমরা পড়ে নেব। আমি আলাদা করেই দিয়ে দিয়েছি। অক্সিটোসিনের দুটো কাজ আছে। কি কি দুটো কাজ দেখো। যখন অ্যাট দ্য এন্ড অফ প্রেগনেন্সি অর্থাৎ গর্ভাবস্থার শেষের দিকে, দেখবে প্রায়শই বলে কি যে গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চা নিচের দিকে নেমে এসছে, বলে না যে একদম পুরো চাপ হচ্ছে, বাচ্চাটা নিচের দিকে নেমে আসছে। তো এইটা কিভাবে সম্ভব হচ্ছে? কিভাবে সম্ভব হচ্ছে না যখন গর্ভাবস্থার শেষের দিকে তখন পস্টেরিয়র পিটুইটারি থেকে অক্সিটোসিন নিঃসৃত হচ্ছে, যেটা কি করছে না জরায়ুর মধ্যে যে পেশিগুলো রয়েছে সেই পেশিগুলোকে এরকম চাপ
দিচ্ছে, সংকুচিত করছে। তার ফলে কি হচ্ছে না বাচ্চাটা নিচের দিকে নেমে এসে অর্থাৎ শিশুর প্রসব হচ্ছে। এবং সেই কারণেই অক্সিটোসিনকে বলা হচ্ছে কি বার্থ হরমোন। ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন এমসিকিউ, যে বার্থ হরমোন কাকে বলা হয়? কাকে বলা হয়? অক্সিটোসিনকে বলা হয়। তার কারণ অক্সিটোসিন প্রসবের সময় কি করছে? জরায়ুর পেশিগুলোকে সংকুচিত করে, কন্ট্রাকশন অফ ইউটেরাইন মাসল। এছাড়াও অক্সিটোসিনের আরো একটা কাজ আছে। কি কাজ আছে না অক্সিটোসিন মিল্ক ইজেকশনে অর্থাৎ দুগ্ধ নির্গমনে সাহায্য করে। ধরো শিশুটা প্রসব হয়ে গেল, এবার সেই শিশুটি তো ব্রেস্ট মিল্ক ফিট করবে, তখন আমাদের যে স্তন গ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড সেখান থেকে মিল্ক রিলিজে সাহায্য করে হচ্ছে অক্সিটোসিন। এই জায়গাটাতে তোমাদের মনে হতেই পারে যে ম্যাম একটু আগে তো একটা কি প্রোল্যাকটিন না কি বললেন, আবার এখন অক্সিটোসিন বলছেন। সেই জন্য আমি আলাদা করেও দুটোর আমি শর্ট ট্রিক শিখিয়ে দিচ্ছি, সকলে একটুখানি দেখে নাও। যে প্রশ্ন, কেন কি এই জায়গাটাতে না খুব আমি দেখেছি ছাত্রছাত্রীদের মধ্যেও কনফিউশন থাকে, এবং আমি ইউটিউবেও যখন প্র্যাকটিস করিয়েছি দেখেছি যে ছাত্রছাত্রীরা নেগেটিভ খাচ্ছে। সেই জন্য আমি এই জায়গাটা একবার চট করে বলে দিচ্ছি, প্রত্যেকে দেখে নাও। এটার একটা ট্রিক্স আছে, সেটা মনে রেখে দাও, তাহলেই হয়ে যাবে। প্রোল্যাকটিন এবং আরেকটা হচ্ছে কি অক্সিটোসিন। তো প্রোল্যাকটিন, প্রো নামের মধ্যেই দেখো কি লুকিয়ে আছে, পিআরও, প্রো। তো প্রো মানে কি হয়ে যাবে? প্রোডাকশন। এইভাবে মনে রেখে দাও যে প্রোডাকশনের আগেও দেখো কি রয়েছে, প্রো শব্দটা রয়েছে। আর ল্যাক্ট মানে কি? ল্যাক্ট মানে হচ্ছে এলএসিটি, ল্যাক্ট মানে মিল্ক। তাহলে কি করছে? মিল্ক প্রোডাকশন। এইভাবে মনে রেখে দাও। তাহলে যদি বলে যে কোন হরমোনটি মিল্ক প্রোডাকশনে সাহায্য করছে, তখন উত্তর করবে হচ্ছে প্রোল্যাকটিন। আর যদি বলে মিল্ক রিলিজে সাহায্য করছে কে, তখন হচ্ছে কিসে টিক মারবে? না অক্সিটোসিনে টিক মারবে। সেজন্য মিল্ক ইজেকশন দিয়েছে না প্রোডাকশন দিয়েছে, সেটা ভেরি ভাইটাল। আরেকটা জিনিসও দেখে নেবে, অক্সিটোসিন কিন্তু নিঃসৃত হচ্ছে কোথা থেকে? না পস্টেরিয়র পিটুইটারি অর্থাৎ পশ্চাৎ পিটুইটারি থেকে। আর প্রোল্যাকটিন কোথা থেকে নিঃসৃত হচ্ছে বলতো? অ্যান্টেরিয়র পিটুইটারি অর্থাৎ অগ্র পিটুইটারি থেকে নিঃসৃত হচ্ছে। এই হলো পুরো গল্পটা। তাহলে একটা অগ্র থেকে নিঃসৃত হয়ে মিল্ক প্রোডাকশন, আরেকটা পশ্চাৎ থেকে বেরিয়ে মিল্ক ইজেকশন। আশা করি আজকের পর এই জায়গা থেকে তোমাদের কোনো কনফিউশন আর হবে না। তাহলে আমাদের কিন্তু দেখো পিটুইটারি গ্রন্থি পুরো পড়া হয়ে গেছে। তাহলে পিটুইটারি গ্রন্থির আমরা দেখলাম দুটো পার্ট, একটা অগ্র আরেকটা হচ্ছে পশ্চাৎ। অ্যান্টেরিয়র পার্ট থেকে বেরোচ্ছে স্টিমুলেটিং হরমোন বা ট্রপিক হরমোন, তার মধ্যে আমরা সোম্যাটোট্রপিক হরমোন বা গ্রোথ হরমোনের আবার বেশি বেরোনো কম বেরোনোটাও কিন্তু পড়ে নিয়েছি। আর পশ্চাৎ পিটুইটারি থেকে দুটো হরমোন বেরোচ্ছে, একটা অক্সিটোসিন আরেকটা এডিএইচ। এডিএইচ কি করছে? আমাদের দেহের জলের পুনঃশোষণ করছে। বৃক্কীয় নালিকা, ধরো এই তো রেনাল টিবিউলস, সেই রেনাল টিবিউলস থেকে কি করছে না ওয়াটারটার, এই ধরো রেনাল টিবিউলস, তো এই রেনাল টিবিউলস থেকে কি করছে? ওয়াটারটাকে দেহের মধ্যে আবার ফেরত পাঠিয়ে দিচ্ছে। তার কারণ দেহের মধ্যে ওয়াটার তো লাগবেই, না হলে তো আমরা ডিহাইড্রেশন হয়ে যাবে। সেই জন্য দেখো কি সুন্দর না ওয়াটারটাকে আবার ও কি করছে? ফেরত পাঠিয়ে দিচ্ছে, বডিতে আবার পুনঃশোষণ করে দিচ্ছে। এই হলো গল্পটা, ঠিক আছে? আর এটার যদি অভাব হয় তখন কি হচ্ছে? ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র। আর অক্সিটোসিনের দুটো কাজ, একটা হচ্ছে চাইল্ড ডেলিভারি, তাই জন্য এটাকে বার্থ হরমোন বলছে, আরেকটা হচ্ছে মিল্ক ইজেকশন। তাহলে পিটুইটারি গ্রন্থি আমাদের পুরো পড়া হয়ে গেছে। এবার আমরা দেখব কি আছে পিনিয়াল গ্রন্থি। তো চলো চটপট এবার আমরা পড়বো হচ্ছে পিনিয়াল গ্রন্থি। পিনিয়াল গ্রন্থি কোথায় আছে, কি কাজ করে? সোজা একদম একটা দারুণ ছবি নিয়ে এসেছি, ছবিটা দেখো, দেখলেই তোমাদের পড়া হয়ে যাবে।
তো পিনিয়াল গ্রন্থি কোথায় রয়েছে না, এটাও মস্তিষ্কে অবস্থান করছে। পিনিয়াল গ্রন্থি হচ্ছে আমাদের দেহের সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি, স্মলেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তার মানে ম্যাম সব থেকে বড়কে আসবো আসবো সব আসবো, কোনো চিন্তা করো না। তাহলে সব থেকে ছোট, এটা 2023-এর WBCS প্রিলিতে কিন্তু প্রশ্ন ছিল যে আমাদের দেহে সব থেকে ছোট অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম কি? তখন কিসে টিক মেরেছিলাম আমরা? পিনিয়াল গ্রন্থি। এবার পিনিয়াল গ্রন্থি থেকে যে হরমোনটা বেরোয় তার নাম হচ্ছে কি? মেলাটোনিন, যেটা কি করছে না আমাদের ঘুম, স্লিপ ওয়েক সাইকেলটাকে নিয়ন্ত্রণ করছে। আমাদের দেহের যে স্লিপ ওয়েক সাইকেল বা যেটাকে সার্কাডাইন রিদম বলা হয়, দেখো প্রশ্ন এখান থেকে দুভাবে আসতে পারে। হয় দিতে পারে যে স্লিপ ওয়েক সাইকেল কোন হরমোনটি নিয়ন্ত্রণ করছে, না হলে দিতে পারে যে সার্কাডাইন রিদম কোন হরমোনটি নিয়ন্ত্রণ করছে। দুক্ষেত্রেই কিন্তু উত্তর কি হবে বলো তো? মেলাটোনিন। দেখো কি সুন্দর দারুণ একটা ছবি, এই ছবিটা দেখবে তাহলেই পুরো দেখবে পড়া হয়ে যাচ্ছে। অন্ধকারে এই যে দেখো ডার্কনেস যখন হচ্ছে তখন কিন্তু পিনিয়াল গ্রন্থিতে সিগন্যাল যাচ্ছে এবং তখনই কি হয় না মেলাটোনিন নিঃসৃত হয়, যেটা কি করে না ঘুমটাকে আমাদেরকে ভালো করছে, যে এই এবার ঘুমানোর সময়, ঘুমিয়ে যাও সবাই, দিয়ে আমাদের ঘুম হয়ে যাচ্ছে। আবার যখন আলো আসছে তখন কি হচ্ছে? মেলাটোনিনের সিক্রিশনটা কমে যাচ্ছে, দিয়ে আবার আমরা কি হচ্ছে না জেগে যাচ্ছি। এইভাবেই আমাদের স্লিপ ওয়েক সাইকেলটাকে নিয়ন্ত্রণ করছে কে? না মেলাটোনিন হরমোনটা। ঠিক আছে, খুব ইন্টারেস্টিং, দারুণ। কিন্তু এই জন্য যখনই ঘুমাবার সময় চেষ্টা করবে যাতে আলো কমিয়ে দিতে। যত আলো কম হবে, যত অন্ধকার ডার্কনেস হবে, মেলাটোনিন কি হবে? তত ভালো রিলিজ হবে, তত কিন্তু আমাদের ঘুমটা তাড়াতাড়ি আসবে। ঠিক আছে, চলো তাহলে পিনিয়াল গ্রন্থি পড়া হয়ে গেছে। এবার কি আছে আমাদের, আমরা দেখে নিই। এরপর আমাদের যেটা রয়েছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থি। তাহলে চলো এবার আমরা পড়বো হচ্ছে থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থি। এবং একটা জিনিস দেখো, আমি কিন্তু এখনো অবধি যতগুলো হয়েছে সবারই অবস্থান, হরমোন, তার কাজ, কম বেশি বেরোনো, সবটাই কিন্তু আমি আলোচনা করে দিয়েছি। তো এবার আমরা পড়বো থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থি। দেখো থাইরয়েড গ্রন্থি কোথায় অবস্থান করছে না, থাইরয়েড গ্রন্থি অবস্থান করছে লোকেটেড অ্যাট দ্য লোয়ার পার্ট অফ দ্য নেক, এই জায়গাটাতে অবস্থান করছে থাইরয়েড গ্রন্থি, এবং ঠিক ল্যারিংসের নিচে দেখো অবস্থান করছে। এবং যদি আমি আঁকি কিরকম হবে বলো তো, এই তো ধরো ল্যারিংস এই জায়গাটা, আর তার নিচে হচ্ছে ট্র্যাকিয়া, এইটা হচ্ছে ট্র্যাকিয়া। দাঁড়াও একটু ওই দিক করে আঁকি, এইটা হচ্ছে ট্র্যাকিয়া, এই হলো ট্র্যাকিয়া। এবার এই ট্র্যাকিয়ার দুপাশে এরকম দেখো প্রজাপতির মতন দেখতে, এইটাই হচ্ছে থাইরয়েড গ্রন্থি। তাহলে ট্র্যাকিয়ার দুপাশে প্রজাপতির মতন দেখতে এই যে গ্রন্থিটা, এটাই হচ্ছে কি বলতো? থাইরয়েড গ্রন্থি। বোঝা গেছে? ডান সকলে? তো দেখো তাহলে এইটা কি হয়ে যাচ্ছে না থাইরয়েড গ্রন্থি, এই হলো। এবং একটা জিনিস মনে রাখবে, থাইরয়েড গ্রন্থিটা কিরকম দেখতে হচ্ছে দেখো, বাটারফ্লাই শেপের হচ্ছে, প্রজাপতির মতন দেখতে হচ্ছে, বাটারফ্লাই শেপড, প্রজাপতির মতন দেখতে হচ্ছে। ঠিক আছে, মনে থাকবে? ডান। কেন কি এই প্রশ্নটাও কিন্তু দেখতে পারে যে থাইরয়েড গ্রন্থি কিরকম দেখতে, কিরকম দেখতে? প্রজাপতির মতন বাটারফ্লাই শেপের। এবং একটা জিনিস, এটা কিন্তু ভেন্ট্রাল সাইড, ঠিক আছে, অর্থাৎ এটা কিন্তু সামনের দিক হচ্ছে। ঠিক আছে, সবার মনে থাকবে? ডান। তাহলে থাইরয়েড গ্রন্থির অবস্থানটা দেখে নাও, লোয়ার পার্ট অফ দ্য নেক, জাস্ট বিলো দ্য ল্যারিংস। আর ল্যারিংস হচ্ছে কি, যেখানে আমাদের শব্দ তৈরি হয়, সেই কারণে ল্যারিংসকে বলা হয় ভয়েস বক্স, মনে রেখে দিও। এবং এই ল্যারিংসের ঠিক নিচে দেখো কি রয়েছে না থাইরয়েড গ্রন্থিটা অবস্থান করছে।
আরেকটা জিনিস বলে নি, থাইরয়েড গ্রন্থি হচ্ছে লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এক্ষুনি বলছিলাম যে পিনিয়াল হচ্ছে স্মলেস্ট, তাহলে থাইরয়েড কি হয়ে যাবে, লার্জেস্ট এন্ডোক্রাইন গ্ল্যান্ড। সেজন্য লার্জেস্ট আর স্মলেস্ট এই দুটো কন্ট্রাস্ট করেই 2023-এ প্রশ্নটা ছিল, সেজন্য সবাই দেখে নেবে ভালো করে। আচ্ছা দেখো, তাহলে ষড়যন্ত্র মানে ল্যারিংসের ঠিক নিচে অবস্থান করছে কে, না প্রজাপতির মতন দেখতে থাইরয়েড গ্রন্থিটা। এবার আসি যে এই যে বলছিলাম না আমি তোমাদেরকে যে একটু একটু করে হাইপোথ্যালামাস আর পিটুইটারিটা আমরা পুরোটা পড়তে পড়তে দেখবে ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে, যে এই হাইপোথ্যালামাস থেকে দেখো নিঃসৃত হচ্ছে থাইরয়েড রিলিজিং হরমোন, যেটা এসে কি করছে না পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করছে। করলে পিটুইটারি গ্রন্থি থেকে তখন কি বেরোচ্ছে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা গিয়ে কাকে কন্ট্রোল করছে বা কাকে নিয়ন্ত্রণ করছে, থাইরয়েড গ্রন্থিকে। এবং থাইরয়েড গ্রন্থির মধ্যে কি রয়েছে না আয়োডিন সঞ্চিত থাকে। এই আয়োডিন দিয়েই কি হচ্ছে না আমাদের থাইরয়েড হরমোনগুলো গঠিত হচ্ছে। যদি দেখা যায় যে 3টে আয়োডিন দিয়ে তৈরি হচ্ছে, 3 মলিকিউলস অফ আয়োডিন, তখন সেটাকে বলা হবে কি T3। আবার যদি দেখা যায় যে 4 মলিকিউলস অফ আয়োডিন, 4 অণু আয়োডিন দিয়ে গঠিত হচ্ছে, তখন সেটাকে বলা হবে T4। এবং এই T4টাই কি হয় না থাইরক্সিন নামে পরিচিত। তাহলে এখান থেকেই দেখবে ভীষণ ইম্পর্টেন্ট যে প্রশ্নটা থাকে, থাইরক্সিন হরমোন বা থাইরয়েড হরমোনগুলি কি দ্বারা, কোন মৌলটি দ্বারা গঠিত হচ্ছে, কি দ্বারা গঠিত হচ্ছে, আয়োডিন দ্বারা গঠিত হচ্ছে। এবং দেখো হাইপোথ্যালামাস, তাহলে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, সেটা এসে কাকে নিয়ন্ত্রণ করছে, পিটুইটারি মানে মাস্টার গ্ল্যান্ডকে। করলে পিটুইটারি আবার অন্য আরেকটা অন্তঃক্ষরা গ্রন্থি থাইরয়েড গ্ল্যান্ডকে এসে নিয়ন্ত্রণ করছে। করলে সেখান থেকে দেখো হরমোন, থাইরয়েড হরমোন বা থাইরক্সিন নিঃসৃত হচ্ছে। এই হলো আমাদের গল্পটা। এবার আসি যে এই যে থাইরক্সিন সেটা কি না, থাইরক্সিন একটু আগেই বলেছি দেখো আয়োডিন দিয়ে গঠিত হচ্ছে। এবং এই থাইরক্সিন হরমোনটা কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট তিনটেরই কি করছে, মেটাবলিজম অর্থাৎ বিপাকে সাহায্য করছে। তার ফলে কি হচ্ছে, এই খাদ্যগুলো বিপাক হয়ে আমাদের দেহে হিট বা এনার্জিটা জেনারেট করছে, অর্থাৎ ক্যালোরি উৎপন্ন করছে, যেটাকে বলা হচ্ছে কি বেসাল মেটাবলিক রেট। তাহলে বিএমআর বা বেসাল মেটাবলিক রেটের বৃদ্ধিতে সাহায্য করছে থাইরক্সিন হরমোনটি। এবং যেহেতু খাদ্যগুলির বিপাক করে ক্যালোরি উৎপাদনটা বাড়াচ্ছে, সেই কারণেই এটাকে বলা হচ্ছে কি ক্যালোরিজেনিক হরমোন। ইংলিশ বাংলা উভয়তেই কিন্তু দেখবে লেখা আছে যে খাদ্যদ্রব্যকে বিপাক করে কি করে না এনার্জি বা হিট বা তাপটা তৈরি করছে। আর থাইরক্সিন হরমোনটা কি দ্বারা গঠিত হচ্ছে, আয়োডিন দ্বারা গঠিত হচ্ছে। এরপরে আসবো হাইপোসিক্রিশন অফ থাইরক্সিন। হাইপোসিক্রিশন অফ থাইরক্সিন মানে হচ্ছে কি থাইরক্সিনের কম ক্ষরণ। তো কখন থাইরক্সিনের কম ক্ষরণ হবে, যদি এই চারটা তোমরা এইটা বারবার করে দেখতে থাকবে, তাহলেই তোমরা বুঝে যাবে যে কখন কম হচ্ছে বা কখন বেশি হচ্ছে বা কি হচ্ছে। দেখো এইভাবে যদি আমরা ভাবি যে আয়োডিনটাকে কাঁচা মাল হিসেবে যদি ভাবি, তাহলে কাঁচা মালের অভাব, তো আয়োডিনের যদি অভাব হয় অর্থাৎ কাঁচামালের যদি অভাব হয়, তাহলে অবভিয়াসলি থাইরক্সিন উৎপাদনটাও কমে যাবে। তো এটাকেই বলছে হচ্ছে কি না হাইপোসিক্রিশন। তাহলে হাইপোসিক্রিশন অফ থাইরক্সিন অর্থাৎ থাইরক্সিনের কি হচ্ছে না কম ক্ষরণ হতে দেখা যাচ্ছে হলো। এবং থাইরক্সিনের কেন কম ক্ষরণ হয়, আয়োডিনের অভাবে। এবার যেই আয়োডিনের অভাবে থাইরক্সিন কম ক্ষরিত হচ্ছে, তখন কি হয়, এই হাইপোথ্যালামাসের কাছে সিগন্যাল যায়। তখন হাইপোথ্যালামাস কি করে না বেশি বেশি করে এই পিটুইটারি গ্রন্থিকে উদ্দীপিত করে। এবং পিটুইটারি গ্রন্থি তখন কি করে, থাইরয়েড গ্রন্থিকে আবার বেশি বেশি করে উদ্দীপিত করে। কিন্তু থাইরয়েড গ্রন্থিকে বেশি বেশি করে স্টিমুলেট করে তো লাভ নেই, থাইরয়েড গ্রন্থির কাছে তো কাঁচা মালটাই নেই, ও কি করবে বেচারা। সেই জন্য কি হচ্ছে, থাইরয়েড গ্রন্থিটা অধিক উদ্দীপিত হয়ে ফুলে যাচ্ছে। ধরো নর্মাল যদি থাইরয়েড গ্রন্থিটা এইরকম টাইপের হয়,
থাইরয়েড গ্রন্থিটা ফুলে গিয়ে হয়তো দেখা যাচ্ছে এই রকম হয়ে যাচ্ছে। ওকে, তো এটাকেই বলা হচ্ছে গয়টার বা গলগণ্ড বা সিম্পল গয়টার বা এন্ডেমিক গয়টার নামেও পরিচিত। যেহেতু এটা পাহাড়ি লোকজনদের বেশি দেখা যেত, তার কারণ বুঝতেই পারছো, সমুদ্র থেকে যত পাহাড়ে যাওয়া হবে তত কি হবে না জলের মধ্যে বা খাদ্যের মধ্যে আয়োডিনের মাত্রাটা কমতে থাকবে। সেই জন্য আগে যেহেতু এটা একটা অঞ্চল ভিত্তিক হতো, পাহাড়ি লোকদের বেশি দেখা যেত, সেই কারণে এটাকে বলা হচ্ছে এন্ডেমিক গয়টার। আচ্ছা, এছাড়াও মনে রেখে দেবে, যদি শিশুদের ক্ষেত্রে এটা হয়, থাইরক্সিনের অভাব দেখা যায়, তখন হচ্ছে ক্রেটিনিজম, আর প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে যদি অভাব দেখা যায় তখন সেটাকে বলা হয় মিক্সিডিমা। মনে রেখে দিও, তাহলে শিশুদের ক্ষেত্রে হলে ক্রেটিনিজম, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে হলে মিক্সিডিমা কিন্তু উচ্চারণটা। আরেকটা জিনিসও দেখে নাও, এটা তো গেল হচ্ছে কম ক্ষরণ। এবার যদি বেশি ক্ষরণ হয় তখন কি হবে? এক্সপথ্যালমিক গয়টার বা গ্রেভস ডিজিজ। এক্সপথ্যালমিক গয়টার মানে কি, গয়টার তো হবেই, গলগণ্ড হবে, থাইরয়েড গ্রন্থি ফুলে যাবে, কিন্তু তার সঙ্গে কি হয়, চোখগুলো না কোঠর থেকে বেরিয়ে আসে। এই যে দেখো, চোখগুলো কোঠর থেকে বেরিয়ে এসছে, সেই কারণে এটাকে বলা হচ্ছে কি এক্সপথ্যালমিক গয়টার। আর এইটা হচ্ছে কি সিম্পল গয়টার। দেখো থাইরয়েড গ্রন্থিটা কি হয়েছে, ফুলে গেছে। তাহলে থাইরয়েড গ্রন্থি থেকে আমরা কি শিখলাম? থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে থাইরক্সিন। এবং এই থাইরক্সিন হরমোনটা কি কাজ করছে না, থাইরক্সিন হরমোনটা আমাদের দেহের বিএমআরটাকে বাড়াচ্ছে, অর্থাৎ ক্যালোরিটাকে বাড়াচ্ছে। এবং থাইরক্সিন হরমোন যদি কম ক্ষরিত হয় তাহলে হবে গয়টার, এন্ডেমিক গয়টার বা সিম্পল গয়টার, যেটা আয়োডিনের অভাবে হচ্ছে। আর যদি থাইরক্সিনটা অধিক ক্ষরিত হয় তখন কি হতে দেখা যাবে, এক্সপথ্যালমিক গয়টার, যেখানে গয়টারের তো হবেই, তার সঙ্গে সঙ্গে চোখগুলো কোঠর থেকে বেরিয়ে আসে, প্রট্রুশন অফ আই। নেক্সট এইবার আসবো হচ্ছে প্যারাথাইরয়েড গ্রন্থি। প্যারাথাইরয়েড গ্রন্থি কি না, থাইরয়েড গ্রন্থির পিছন দিকে কি অবস্থান করছে না, প্যারাথাইরয়েড গ্রন্থি। যদি আমি ছবিটা আঁকি ওই আগের ছবিটাই, তাহলে দেখো বুঝতে পারবে। এইটা ধরো ট্র্যাকিয়ার পিছন দিকটা, আর এইটা হচ্ছে থাইরয়েড গ্রন্থিটা, পিছন দিকটা। হ্যাঁ, ডরসাল সাইড, ডরসাল সাইড মানে পিছনের দিক, ঠিক আছে? তো সেখানে কি হচ্ছে, চারটে এইরকম প্যারাথাইরয়েড গ্রন্থি অবস্থান করে। বোঝা গেছে? তাহলে থাইরয়েড গ্রন্থির সামনের দিকটা দেখো এইরকম ছিল, আর এই থাইরয়েড গ্রন্থির পিছন দিকটাকে ডরসাল সাইডে যদি দেখি তখন কি হবে বলতো, এইরকম চারটে প্যারাথাইরয়েড গ্রন্থি উপস্থিত থাকে। এবং এটাও কিন্তু একটা এমসিকিউ, যে কটা প্যারাথাইরয়েড গ্রন্থি উপস্থিত থাকে। তো কিসে টিক মারবো? দেখো চারটে, 1 2 3 4। ঠিক আছে, পুরো বোঝা গেছে? এবার আসবো এই প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে কি হরমোন বেরোচ্ছে। তো তার আগে দুজনের কন্ট্রাস্ট করেই আমি পড়াবো, সকলকেই তাই পড়াই, তোমাদেরকেও তাই পড়িয়ে দিচ্ছি। সমস্ত ছাত্রছাত্রীরা খুব ভালো করে এই জায়গাটা দেখে নাও, যে থাইরয়েড গ্রন্থি থেকে থাইরক্সিন তো বেরোচ্ছে, কিন্তু থাইরক্সিন ছাড়াও আরো একটা হরমোন নিঃসৃত হয়, সেটা হচ্ছে কি ক্যালসিটোনিন বা থাইরোক্যালসিটোনিন, যেটা কি করে না ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটাকে কমাতে সাহায্য করছে। কিভাবে ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা কমাতে সাহায্য করছে না, এই ধরো রক্ত, তো রক্তের মধ্যে যে ক্যালসিয়ামগুলো রয়েছে, এই ধরো রক্তের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, তো এই ক্যালসিয়ামগুলোকে নিয়ে গিয়ে কি করে বলতো, বোনের মধ্যে ডিপোজিট করে দেবে। তাহলে অস্থির মধ্যে কি করছে, ক্যালসিয়ামগুলোকে সব জমা করে দিচ্ছে, তার মানে রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটা কমে যাচ্ছে। এইভাবেই ক্যালসিটোনিন কি করে না, রক্তের মধ্যে ক্যালসিয়ামের মাত্রাটাকে হ্রাস করছে। এটা গেল থাইরয়েড গ্রন্থি থেকে। সুতরাং থাইরয়েড গ্রন্থি থেকে কিন্তু দুটো বেরোচ্ছে, একটা থাইরোক্যালসিটোনিন আর একটা হচ্ছে থাইরক্সিন, বা থাইরোক্যালসিটোনিনকে শুধু ক্যালসিটোনিনও বলে। এবার কেন ম্যাম এটা কন্ট্রাস্টে পড়াচ্ছেন দেখো, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোন নিঃসৃত হয় তার নাম হচ্ছে প্যারাথ হরমোন, যেটা কি করছে, ব্লাডে ক্যালসিয়ামের মাত্রা
বৃদ্ধি ঘটাচ্ছে। তাহলে ক্যালসিটোনিন কি করছে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমাচ্ছে, আর প্যারাথরমোন কি করছে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি ঘটাচ্ছে। দেখো এই ছবিটা দেখলেই তোমরা বুঝে যাবে কিভাবে বৃদ্ধি ঘটাচ্ছে। তার আগে দেখে নাও, এই তো বোন, তো বোন থেকে কি করছে? ক্যালসিয়ামগুলোকে নিয়ে রক্তে দিয়ে দিচ্ছে। আবার কিডনি থেকেও ক্যালসিয়ামের পুনঃশোষণ ঘটাচ্ছে, ক্যালসিয়ামগুলোকে পুনঃশোষিত করছে, করে ব্লাডে দিয়ে দিচ্ছে। আবার অন্ত্র থেকে এই যে খাবার খাচ্ছি, তো তো সেই খাবারগুলো তো পাচিত হলো, সেই যে পাচিত খাদ্য বা ডাইজেস্টেড ফুড, সেটা কোথায় গিয়ে ডাইজেশনটা হচ্ছে? অন্ত্রে। সেই অন্ত্র থেকে ডাইজেস্টেড ফুড থেকে ক্যালসিয়ামগুলোকে অ্যাবজর্ব করছে, শোষণ করছে, করে কি করছে? রক্তে দিয়ে দিচ্ছে, এবং তার ফলে দেখো রক্তে ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। দারুণ সুন্দর। এবং একটা ছবি দিয়েই দেখো তোমাদের কিন্তু পুরোটা পড়া হয়ে যায়, যে প্যারাথাইরয়েড গ্রন্থি, দেখো থাইরয়েড গ্রন্থির পশ্চাদে অবস্থান করছে, 4টে প্যারাথাইরয়েড গ্রন্থি রয়েছে, এবং সেখান থেকে কি বেরোচ্ছে? প্যারাথরমোন। এবং সেটা কি করছে না, রক্তে ক্যালসিয়ামের মাত্রা দেখো বৃদ্ধি ঘটাচ্ছে। ঠিক আছে, কিভাবে পুরো বোঝা গেছে? চলো, এবং এই ছবিটাও তোমরা দেখে নিতে পারো, এই ছবিটা দেখলেও কিন্তু তোমাদের পুরোটা পড়া হয়ে যাবে। 1 সেকেন্ড, আমি একটু জল খেয়ে নিয়ে তারপর আমি এই ছবিটাতে ফেরত আসছি। দেখো দেখো সকলে, খুব সোজা কি হচ্ছে, যদি আগে এই দিক থেকে দেখি, যে রক্তে ধরো ক্যালসিয়ামের মাত্রাটা কমছে। কিভাবে কমছে? না থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন বেরোচ্ছে। ঠিক আছে, এবার ক্যালসিটোনিন কি করছে? বনে নিয়ে গিয়ে ক্যালসিয়ামগুলোকে ডিপোজিট করে দিচ্ছে। তার ফলে কি হচ্ছে? রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যাচ্ছে। আবার প্যারাথরমোন কি করছে? না কিডনি থেকে, ইন্টেস্টাইন থেকে, বোন থেকে, সব জায়গা থেকে ক্যালসিয়াম নিচ্ছে, নিয়ে কোথায় দিয়ে দিচ্ছে? দেখো ব্লাডে দিয়ে দিচ্ছে। অর্থাৎ রক্তে তাহলে কি হচ্ছে? ক্যালসিয়ামের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে মনে রাখবে যে থাইরয়েড গ্রন্থি থেকে ক্যালসিটোনিন বেরোচ্ছে, যেটা ডিক্রিজেস ব্লাড ক্যালসিয়াম, আর ওদিকে প্যারাথাইরয়েড থেকে বেরোচ্ছে প্যারাথরমোন, যেটা কি করছে? ইনক্রিজেস ব্লাড ক্যালসিয়াম। এইভাবেই দেখো দুজনের দাড়িপাল্লাটা নিয়ন্ত্রণ করছে, ক্যালসিয়ামের যে ব্যালেন্সটা, একটা স্টেবল ব্যালেন্স নিয়ন্ত্রিত হচ্ছে। এই হলো আমাদের থাইরয়েড এবং প্যারাথাইরয়েড গ্রন্থি। এবার একটা জিনিস খালি দেখে নেবে, থাইরয়েড গ্রন্থি থেকে যেমন আমরা পড়েছি কম বেশিটা, প্যারাথাইরয়েড গ্রন্থি থেকে যে প্যারাথরমোন বেরোচ্ছে, তার যদি কম ক্ষরিত হয় তাহলে হবে টিটেনি। দেখবে অস্থি এইরকম হয়ে যায়, ওটাই হচ্ছে টিটেনি। আর যদি হাইপার সিক্রেশন হয়, অর্থাৎ যদি অধিক ক্ষরণ হয় প্যারাথরমোন, তাহলে কি হবে? অস্টাইটিস ফাইব্রোসা সিস্টিকা। তাহলে আমাদের থাইরয়েড আর প্যারাথাইরয়েড গ্রন্থিও কিন্তু পড়া হয়ে গেছে। নেক্সট এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে থাইমাস গ্রন্থি পড়বো। থাইমাস গ্রন্থি কোথায় রয়েছে? না থাইমাস গ্রন্থি রয়েছে আমাদের একদম মাঝখানে, এটা যেটা এই যে মিডল বোনটা, সেটার নাম হচ্ছে স্টারনাম, যার সঙ্গে দেখবে রিবস গুলো যুক্ত থাকে। তো এই স্টারনামের বিহাইন্ড দ্য স্টারনাম, স্টারনামের পিছন দিকে অবস্থান করছে হচ্ছে কে? না থাইমাস গ্রন্থি। এই থাইমাস গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে দেখে নাও, তাহলে বিহাইন্ড দ্য স্টারনাম কে রয়েছে? না থাইমাস গ্রন্থি। এবং থাইমাস গ্রন্থির একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে শৈশবের ক্ষেত্রে থাইমাস গ্রন্থিটা কিন্তু খুবই অ্যাক্টিভ থাকছে। তারপরে বয়স সন্ধিক্ষণ কালের পর যত বয়স বৃদ্ধি হচ্ছে আমাদের, তত কি হবে বলতো? থাইমাস গ্রন্থিটা আস্তে আস্তে ছোট হয়ে যাবে, এবং সেখানে তারপরে অ্যাডিপোজ টিস্যু, ফ্যাটি টিস্যু এসে জমা হয়ে যাচ্ছে। তো এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। এই এমসিকিউটা বহুবার পরীক্ষা এসছে, যে আমাদের দেহের কোন গ্রন্থিটা যে বয়স সন্ধিক্ষণ কালের পর থেকে বা আস্তে আস্তে বয়স বৃদ্ধির পর থেকে এই গ্রন্থিটা আস্তে আস্তে ছোট হতে থাকে। কিসে টিক মারবো? থাইমাস গ্রন্থি, মনে থাকবে। এবার থাইমাস গ্রন্থি থেকে যে হরমোনটা নিঃসৃত হচ্ছে সেটা হচ্ছে থাইমোসিন, যেটা কি করছে? আমাদের দেহের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধে সাহায্য করে। তাহলে থাইমাস গ্রন্থির অবস্থান বলে দিয়েছি, থাইমাস গ্রন্থি থেকে যে হরমোন বেরোচ্ছে তার নামও হয়ে গেল, তার কাজও কিন্তু পড়া আমাদের হয়ে গেছে।
এবার আমরা তাহলে চলে যাব পরের অন্তঃক্ষরা গ্রন্থি কি আছে দেখে নিই। পরের অন্তঃক্ষরা গ্রন্থি হচ্ছে আমাদের প্যানক্রিয়াস অর্থাৎ অগ্নাশয়, যেটার ব্যাপারে আমরা অলরেডি কি পড়েছি না, যেটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি পড়েছি আমরা। তো চলো প্যানক্রিয়াসের যে মিক্সড গ্ল্যান্ড বা মিশ্র গ্রন্থি সেটা আমরা একটুখানি এবার দেখে নিই যে কি ব্যাপার হচ্ছে। আগেই দেখে নিই আমরা যে এক সেকেন্ড, যে এখানে এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন, যেমনটা আমি আগেও বলছিলাম যে অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা উভয় অংশই দেখা যায়, সেই কারণে প্যানক্রিয়াসকে বলা হচ্ছে হেটারোক্রাইন বা মিক্সড গ্ল্যান্ড। এটা কোথায় রয়েছে না অ্যাবডোমেনে রয়েছে। অ্যাবডোমেন মানে হচ্ছে উদর। এই যেটা দেখছো এইটা হচ্ছে ডায়াফ্রাম। এই ডায়াফ্রাম কি করছে, আমাদের দেহটাকে দুটো ভাগে ভাগ করছে, দুটো ক্যাভিটিতে ভাগ করছে। ডায়াফ্রামের ওপরটা হচ্ছে থোরাসিক ক্যাভিটি, যেখানে লাংস আছে, তো এই সমস্তগুলো রয়েছে। আর ডায়াফ্রামের নিচের অংশটা যেটা, সেটা হচ্ছে উদরগহ্বর বা অ্যাবডোমেন। তো এই অ্যাবডোমেনের মধ্যেই অবস্থান করে হচ্ছে প্যানক্রিয়াস। কোথায় না স্টোম্যাকের পিছন দিকে, পাকস্থলীর পিছনে অবস্থান করছে। এবার এই যে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসের মধ্যে দু রকমের কোষ দেখতে পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাসিনার কোষ, আরেকটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। তো অ্যাসিনার কোষ যেটা, সেখান থেকে কি নিঃসৃত হচ্ছে না অ্যাসিনার কোষ থেকে প্যানক্রিয়াটিক জুস নিঃসৃত হচ্ছে, অর্থাৎ অগ্নাশয় রস নিঃসৃত হচ্ছে, যেটার মধ্যে কি থাকে অগ্নাশয় রস নিঃসৃত হচ্ছে, যার মধ্যে উৎসেচক অর্থাৎ এনজাইম উপস্থিত থাকে, যেটা কি করে না খাদ্য পরিপাকে অর্থাৎ ফুড ডাইজেশনে সাহায্য করে, খাদ্য পরিপাকে সাহায্য করে, অর্থাৎ ফুড ডাইজেশনে হেল্প করে। এবার কি এনজাইম কোন খাবারের ডাইজেশন করছে সেটা আমরা অন্য ক্লাসে ডাইজেস্টিভ সিস্টেমের ক্লাসে গিয়ে পড়ব। আজকে আমরা সেই ক্লাসটা করছি না, সুতরাং আজকে আমরা ওটা শিখব না। আজকে আমরা যেটা শিখব সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা। এবং এই যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা, সেটা কি পার্ট না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সটা কিন্তু এন্ডোক্রাইন পার্ট। তাহলে যদি বলে যে প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট কোনটা, তো প্যানক্রিয়াসের এক্সোক্রাইন পার্ট বা বহিঃক্ষরা অংশটা হচ্ছে অ্যাসিনার কোষ বা অ্যাসিনি, আর প্যানক্রিয়াসের যে অন্তঃক্ষরা এন্ডোক্রাইন পার্ট সেটা হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কি আছে না আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে দেখো তিন রকমের কোষ রয়েছে, একটা হচ্ছে আলফা সেল, আরেকটা হচ্ছে বিটা সেল, আরেকটা হচ্ছে ডেল্টা সেল। এবার এই আলফা সেল থেকে, বিটা সেল থেকে আর ডেল্টা সেল থেকে কি হরমোন বেরোচ্ছে সেটাও দেখে নাও। আলফা সেল থেকে যে হরমোন বেরোচ্ছে, আচ্ছা এখানে এটা করা নেই, আমি এখানে লিখে দিচ্ছি। আলফা সেল থেকে যে হরমোন বেরোচ্ছে সেটা হচ্ছে গ্লুকাগন। বিটা সেল থেকে যে হরমোন বেরোচ্ছে সেটা হচ্ছে ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে যে হরমোন বেরোচ্ছে সেটা হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন। তাহলে মনে থাকবে আলফা সেল থেকে যে হরমোন গ্লুকাগন, কেন কি এটা রিসেন্ট একটা পরীক্ষায় দিয়েছে যে গ্লুকাগন কোথা থেকে নিঃসৃত হয়, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে। বিটা সেল থেকে কি নিঃসৃত হচ্ছে ইনসুলিন, আর ডেল্টা সেল থেকে বেরোচ্ছে সোম্যাটোস্ট্যাটিন। এবার এরা কিভাবে কাজ করছে সেটা আমি একদম চার্টে বুঝিয়ে দিচ্ছি, সবাই দেখে নাও, ভীষণ সোজা, এক্ষুনি তোমাদের পড়াটা হয়ে যাবে। এই ধরো কি রয়েছে না রক্ত রয়েছে, এবার রক্তের মধ্যে কি রয়েছে গ্লুকোজ। তো আমরা ধরো এই যে খাবার দাবার খাচ্ছি, তো সেই খাবারগুলো ভেঙেই তো গ্লুকোজে পরিণত হচ্ছে, এবং তার ফলে কি হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেল। যেই রক্তে গ্লুকোজ আসলো তখন কে ফিল্ডে নামছে না বিটা সেল থেকে ইনসুলিন নিঃসৃত হচ্ছে। ইনসুলিন কি করছে, এই গ্লুকোজগুলোকে নিচ্ছে, নিয়ে ইনসুলিন এই গ্লুকোজগুলোকে কিসে পরিণত করে না ইনসুলিন এই গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে পরিণত করে, করে কোথায় জমা করে রাখে না গ্লাইকোজেনে পরিণত করে লিভারের মধ্যে জমা করে রাখছে। তাহলে ইনসুলিন দেখো কি
কি কাজ করছে না এই যে গ্লুকোজগুলো রয়েছে সেই গ্লুকোজগুলোকে গ্লাইকোজেনে পরিণত করছে। তাহলে গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাই না? সেই কারণে এই পদ্ধতিটাকে বলা হচ্ছে গ্লাইকোজেনেসিস। যেহেতু গ্লাইকোজেন তৈরি হচ্ছে, কোনো কিছু তৈরি হওয়া মানে জেনেসিস, তো গ্লাইকোজেন তৈরি হচ্ছে, তাই জন্য এটাকে বলছে গ্লাইকোজেনেসিস পদ্ধতি। এবং এইভাবে ইনসুলিন তাহলে কি করছে না ইনসুলিনের প্রধান কাজ হচ্ছে ডিক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল, অর্থাৎ রক্তে শর্করার পরিমাণ কি করছে কমাতে সাহায্য করছে। ডিক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল। ঠিক হ্যাঁ, হলো। এইবার ধরো অনেকক্ষণ ধরে কেউ খায়নি, তো তাহলে রক্তে গ্লুকোজের পরিমাণ বা শর্করার পরিমাণ কমে গেছে। তো এইভাবে জিনিসটা ভাবো যে আমাদের হাতে যদি টাকা কম থাকে, ধরো আমাদের স্যালারি আসেনি বা ধরো কোনো টাকার কোনো প্রয়োজন হয়েছে, টাকার আমাদের কাছে অভাব হয়েছে, তখন আমরা ফার্স্ট কোথায় যাই? আমরা ব্যাংকে যাই। ব্যাংকে আমাদের যে জমানো টাকা রয়েছে সেই জমানো টাকাটাকে আমরা খরচ করি, সেই জমানো টাকাটাকে ভেঙে আমরা কি করছি? খরচ করছি। তো এখানেও ঠিক তাই, যেই রক্তের মধ্যে গ্লুকোজ কমে যাচ্ছে তখন একজন হরমোন আসবে। কে ফিল্ডে আসবে ম্যাম? না এবার আসবে হচ্ছে আলফা সেল থেকে বেরোচ্ছে যেটা, সেই হরমোনটা, তার নাম হচ্ছে কি, এটা কিন্তু আলফা, হ্যাঁ, আলফা সেল থেকে যে হরমোনটা বেরোচ্ছে তার নাম হচ্ছে গ্লুকাগন। সে এবার কোথায় যাবে? লিভারে যাবে। লিভারে গিয়ে এই যে জমানো যে গ্লাইকোজেনটা রয়েছে সেই গ্লাইকোজেনটাকে ভেঙে দেবে, এবং এই পদ্ধতিটাকে বলা হবে গ্লাইকোজেনোলাইসিস। কেন কি? লাইসিস মানে হচ্ছে ভাঙা। তো গ্লাইকোজেনটাকে ভেঙে দিচ্ছে, ভেঙে কিসে পরিণত করছে? গ্লুকোজে, দিয়ে আবার দেখো ব্লাডে ফিরিয়ে দিচ্ছে। এইভাবেই আমাদের দেহের মধ্যে বা আরো পার্টিকুলারলি রক্তের মধ্যে শর্করা বা গ্লুকোজের মাত্রাটা কি হচ্ছে? নিয়ন্ত্রিত হচ্ছে। এবং গ্লাইকোজেন অ্যাকচুয়ালি কি দিয়ে তৈরি হয় জানো? গ্লাইকোজেন তৈরি হচ্ছে গ্লুকোজ দিয়ে। সুতরাং গ্লাইকোজেন যদি ভাঙা হয় তাহলে উই উইল গেট গ্লুকোজ। এবং গ্লুকাগন এইভাবে কি করলো না ইনক্রিজেস ব্লাড গ্লুকোজ লেভেল। তাহলে দেখো একজন কি করছে? কমিয়ে দিচ্ছে, আরেকজন কি করছে? বাড়িয়ে দিচ্ছে। অনেকটা ঠিক একটু আগেই আমরা ক্যালসিয়াম যেরকম পড়লাম যে ক্যালসিটোনিন আর প্যারাথরমোন, এটাও কিন্তু ঠিক সেই রকমই। এখানে খালি ক্যালসিয়াম নয়, এখানে গ্লুকোজ। একজন দেখো কমিয়ে দিচ্ছে কোন পদ্ধতিতে? না গ্লাইকোজেনেসিস পদ্ধতিতে। আর আরেকজন দেখো কি করছে? রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি ঘটাচ্ছে। কোন পদ্ধতিতে? গ্লাইকোজেনোলাইসিস পদ্ধতিতে। এবার আসি, তাহলে বোঝা গেল। এবার আসি সোমাটোস্ট্যাটিন। সোমাটোস্ট্যাটিন কি করবে না সোমাটোস্ট্যাটিনের হাতে দেখো কি রয়েছে? স্টপ আছে। তো স্টপ মানে সোমাটোস্ট্যাটিন ইনহিবিট করে ইনসুলিন এবং গ্লুকাগনের নিঃসরণে। মনে থাকবে? তাহলে স্টপ মানে ইনসুলিন কি ইনসুলিন এবং গ্লুকাগনের নিঃসরণটাতে বাধা দিচ্ছে। এবার নেক্সট যেটা, এই দাঁড়িপাল্লার এই ছবিটা দেখতে পারো, যেরকম ওখানেও দিয়েছি, এটাও একটা দুর্দান্ত ছবি। এই ছবিটা একবার একটু দেখে নাও, পুরো সবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। দেখো ব্লাড গ্লুকোজ লেভেল কি হয়েছে, সরি এইদিকে আগে, ব্লাড গ্লুকোজ লেভেল দেখো বৃদ্ধি পেয়েছে, দাঁড়িপাল্লাটা উপরে উঠে গেছে, নর্মাল থেকে দেখো ব্লাড গ্লুকোজ লেভেলটা বৃদ্ধি পেয়েছে। কিভাবে? না খাওয়া দাওয়া হয়েছে তাই জন্য। এবার ইনসুলিন বেরিয়েছে, ইনসুলিন বেরিয়ে কি করছে? গ্লাইকোজেনেসিস, অর্থাৎ গ্লুকোজটাকে গ্লাইকোজেনে কনভার্ট করে লিভারে জমা করছে, করে আবার তার ফলে কি হচ্ছে? ব্লাডে গ্লুকোজ লেভেলটা ডিক্রিজ করে নর্মাল চলে আসছে, দাঁড়িপাল্লা নর্মাল হয়ে যাচ্ছে। আবার ধরো ব্লাড গ্লুকোজ লেভেলটা কমে গেছে, তখন আবার কি হবে? গ্লুকাগন বেরোবে, যে কি করছে? গ্লাইকোজেনোলাইসিস করছে, গ্লাইকোজেন ভেঙে গ্লুকোজ করে দেখো রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পাচ্ছে, আবার নর্মাল চলে আসছে। এইভাবেই দাঁড়িপাল্লাটা নিয়ন্ত্রিত হচ্ছে। এবার আসি যে একটা গল্পে। তাহলে সবাই দেখো একটু, যদি ইনসুলিনের অভাব হয়, ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন, তাহলে ডেফিসিয়েন্সি অফ ইনসুলিন যদি হয়, তাহলে গ্লুকোজগুলো আর গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে না, তাহলে গ্লুকোজগুলো সমস্তটা কি হয়ে যাবে? না রক্তে তখন থেকে যাবে।
তাহলে গ্লুকোজ কি হচ্ছে, রক্তে উপস্থিত থাকবে। তাহলে রক্তে শর্করার পরিমাণটা কি হচ্ছে, বৃদ্ধি পাবে, যেটাকেই আমরা বলি ডায়াবেটিস মেলিটাস, অর্থাৎ মধুমেহ। এর আগে যেটা পড়েছি সেটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিডাস, যেটা এডিএইচ এর অভাবে হচ্ছে। আর এখন যেটা পড়ছি সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যেটা ইনসুলিনের অভাবে হচ্ছে। কেন? তার কারণ ছবিটা ভালো করে দেখে নাও, যে ইনসুলিনের যদি অভাব হয় তাহলে এই যে গ্লাইকোজেনেসিস সেটা তো হচ্ছে না, তাহলে গ্লুকোজগুলো আর গ্লাইকোজেনে কনভার্ট হচ্ছে না, তাহলে গ্লুকোজগুলো তখন সব কি হচ্ছে, ব্লাডে থেকে যাচ্ছে, তার ফলে ব্লাডে শর্করার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। ক্লিয়ার? তো সেই রোগটাকেই আমরা কি নামে চিনি না, দেখো, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ নামে চিনি। এখানে আমার লেখা নেই, আমি লিখে দিচ্ছি, ডায়াবেটিস মেলিটাস বা মধুমেহ রোগ নামে চিনি। এবং কেন হচ্ছে, ইনসুলিনের অভাবে। নেক্সট, এটাও দিতে পারে বা এরকমও দিতে পারে যে হাইপার গ্লাইসেমিয়া কোন হরমোনের অভাবে হচ্ছে, তো সেক্ষেত্রেও কিন্তু ইনসুলিন করবে। দেখো আমি এটা কেন দিয়েছি, একটা ট্রিক্স শেখাবো বলে। কোনো শব্দের সাফিক্সে যদি এমিয়া থাকে তার মানে কি হয়ে যাবে বলো তো, ব্লাড। তাহলে কোনো শব্দের সাফিক্সে যদি এমিয়া থাকে তার মানে কি হয়ে যাবে, ব্লাড। তো হাইপার মানে হচ্ছে বেশি, গ্লাইসে মানে গ্লুকোজ, আর এমিয়া মানে হচ্ছে ব্লাড, তাহলে কি হয়ে যাচ্ছে, বেশি গ্লুকোজ ইন ব্লাড, সেটাকেই আমরা কি বলি, ডায়াবেটিস মেলিটাস। এবং দেখো ইনসুলিনের অভাবে হচ্ছে, সেই কারণেই বাইরে থেকে ইনসুলিন নেওয়া হচ্ছে। যেহেতু দেহে ইনসুলিনের অভাবের কারণে এটা হচ্ছে, সেই কারণে বাইরে থেকে ইনসুলিন নিয়ে এটাকে কমানো হচ্ছে, গ্লুকোজ লেভেলটাকে। এবার বোঝা গেছে, ক্রিস্টাল ক্লিয়ার সকলে? তাহলে দেখো আমাদের কিন্তু প্যানক্রিয়াসও পুরোটা পড়া সবার হয়ে গেল। তাহলে আমরা কিন্তু অনেকগুলো অন্তঃক্ষরা গ্রন্থি, তার লোকেশন, তার কাজ, হরমোনের বেশি বেরোনো কম বেরোনো পুরোটা পড়ে নিয়েছি। নেক্সট এবার যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাড্রিনাল গ্রন্থি পড়বো। তো অ্যাড্রিনাল গ্রন্থি কি আছে, অ্যাড্রিনাল গ্রন্থির অবস্থান কোথায় আছে চলো দেখে নিই। এই হলো অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি কোথায় অবস্থান করছে না, কিডনির ঠিক উপরে, দেখো টুপির মতন অবস্থান করে। এবং যেহেতু কিডনি বা বৃক্কের উপরে অবস্থান করে, সেই কারণে অ্যাড্রিনাল গ্রন্থি আরেকটা কি নামে পরিচিত, সুপ্রারেনাল গ্ল্যান্ড নামেও এটা পরিচিত। অ্যাড্রিনাল গ্রন্থির দুটি ভাগে বিভক্ত, বাইরের যেটা আউটার পার্ট যেটা বাহ্যিক সেটাকে বলা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, আর ভেতরটাকে বলা হচ্ছে কি, অ্যাড্রিনাল মেডালা। তাহলে অভ্যন্তরীণ যেটা সেটা হচ্ছে অ্যাড্রিনাল মেডালা, আর বাহ্যিক যেটা সেটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। দেখে নাও একবার, আমি সবাইকে বলে দিচ্ছি, কোনো অসুবিধা নেই, আমি ছবি এঁকেই দেখিয়ে দিচ্ছি। এ দেখো এইরকম সিঙ্গারার মতন ভাবো, ভাবলেই হয়ে যাবে, খুব সোজা, এটা অসুবিধের কিছু নেই। ধরো এই একটা রয়েছে, তারপরে ধরো এই একটা রয়েছে, আর এইটা দেখো, একটা দেখো, নেক্সট কোনো কারণে হ্যাং হয়ে গেছে, যাই হোক। হ্যাঁ, ঠিক হ্যাঁ। আচ্ছা, এটা কোনো কারণে হ্যাং হচ্ছে, ছেড়ে দাও, আমি এমনিই মুখে বলে দিচ্ছি, দেখে নাও সকলে। এই হলো পুরো বিষয়টা, ঠিক আছে, দেখে নাও সব। এই হলো পুরো বিষয়টা। তাহলে দেখো একদম বাইরে যেটা, এইটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। কেন এটা এঁকেছি সেটাও বুঝে যাবে।
এই যে তিনটে কালারফুল যেটা দেখছো গ্রিন, ইয়েলো আর পিঙ্ক, এই তিনটে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, আর ভেতরের যে ব্ল্যাকটা সেটা হলো অ্যাড্রিনাল মেডালা। এবার বোঝা গেছে? তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স হচ্ছে এই যে কালারফুল যে তিনটে, এই তিনটে সমন্বয় হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। তার কারণ এক্ষুনি আমরা পূর্ব দেখবে এই তিনটে লেয়ার আলাদা আলাদা কিন্তু দেখতে পাওয়া যায়, আর ভেতরটা হচ্ছে কি অ্যাড্রিনাল মেডালা। এবং অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা দুটোই কিন্তু হচ্ছে কি বলতো, অ্যাড্রিনাল কর্টেক্স এবং অ্যাড্রিনাল মেডালা দুটোই কিন্তু এন্ডোক্রাইন পার্ট। অ্যাড্রিনাল মেডালা থেকে যে হরমোন বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যাড্রিনালিন, বা এটাকে এপিনেফ্রিনও বলা হয়, আর আরেকটা যেটা নর অ্যাড্রিনালিন বা নর এপিনেফ্রিন। আর অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন বেরোচ্ছে সেটা হলো অ্যাড্রিনাল কর্টিকয়েডস। নেক্সট হচ্ছে, সকলে একবার দেখে নাও, অ্যাড্রিনাল মেডালা থেকে এই যে অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন যে বেরোচ্ছে সেটা কি করছে, যে ধরো কালকে আমাদের রেজাল্ট বেরোবে, পরীক্ষার রেজাল্ট, জানি না কি হবে, চান্স পাবো কিনা, বুকটা ধুকপুক করছে, প্যালপিটেশন হচ্ছে, ভয় করছে, বা ধরো কোনো একটা ভয়ের সিনেমা দেখছি আমরা, তার ফলে কি হচ্ছে, চোখগুলো বড় বড় হয়ে ভয় পাচ্ছি। তো এই যে ব্যাপারটা, এই যে কোনো এরকম স্ট্রেস বা কোনো এমার্জেন্সি, তখনই কি হচ্ছে, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন নিঃসৃত হচ্ছে, যারা কি করছে, আমাদের ওই যে সিচুয়েশনটাকে কাটিয়ে উঠতে সাহায্য করছে। এবং সেই কারণেই এদেরকে বলা হচ্ছে কি এমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন বা ফাইট অর ফ্লাইট হরমোন। এবং সেই কারণেই দেখবে যে ভয় পেলে বা কোনো এক্সাইটমেন্ট, রেগে গেছি, প্রচণ্ড ধরো ঝগড়াঝাটি কিছু হচ্ছে, তখন আমাদের কি কি হয় দেখবে, ব্লাড প্রেশারটা বেড়ে যায়, তারপরে দেখবে আমাদের লোম খাড়া হয়ে যায় যেটাকে বলা হয় পিলো ইরেকশন, তারপরে চোখগুলো দেখবে আমাদের বড় বড় হয়ে যাচ্ছে। এবং আরেকটা যেটা ব্যাপার সেটা হচ্ছে হার্ট রেটের পাশাপাশি রেসপিরেশন রেট অর্থাৎ শ্বাসক্রিয়াও কিন্তু বেড়ে যায়। এবং খুব বেশি টেনশনে বা ভয় পেলে বা ধরো রেগে গেলে এক্সাইটমেন্টে সোয়েটিং হয়, ঘাম বেরোতে থাকে। এই সবগুলো হচ্ছে কার জন্য বলতো, অ্যাড্রিনালিন এবং নর অ্যাড্রিনালিন। তাহলে আমি দিয়ে দিয়েছি ছবিটা, দেখে নাও। অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিনকে বলা হচ্ছে ফাইট অর ফ্লাইট রেসপন্স। তিনটে জিনিস মনে রাখবে, 3F মনে রাখবে, তাহলেই পড়া হয়ে যাবে। ম্যাম 3F কি কি? ফিয়ার, তারপর হচ্ছে ফাইট, আর হচ্ছে ফ্লাইট। যে ধরো আমরা দৌড়ে পালিয়ে চলে গেলাম, বা ধরো আমরা লড়াই করলাম, তো এই সমস্তগুলো, মারামারি, এই সমস্ত, তো 3টে F, 3F দিয়ে মনে রেখে দাও। তখনই আমাদের কি হচ্ছে, অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন, যারা কি করছে না হার্ট রেটটাকে বাড়িয়ে দিচ্ছে, সমস্ত কিছু অ্যালার্টনেস বাড়াচ্ছে, এই সব কাজগুলো করছে। এবং সেই কারণেই এদেরকে বলা হচ্ছে কি না ফাইট অর ফ্লাইট হরমোন বা এমার্জেন্সি হরমোন। নেক্সট এইবার আসবো হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন বেরোচ্ছে সেটাকে বলে অ্যাড্রিনাল কর্টিকয়েডস। কিন্তু 2023-এর প্রিলিতে দেখবে তোমাদের কিন্তু আরেকটা ডিটেলসে ছিল প্রশ্ন, সেই জন্য আমি দিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও। অ্যাড্রিনাল কর্টেক্সের 3টে লেয়ার, আমি এক্ষুনি বলছিলাম না ছবিটাতে যে 3টে লেয়ার, এক্ষুনি বলবো, দেখবে, দেখো কি কি। জোনা গ্লোমেরুলোসা, সব থেকে বাইরে যেটা রয়েছে সেটা হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। তাহলে এই ছবিটা দিয়ে যদি ভাবো, তাহলে দেখো সব থেকে বাইরে রয়েছে হচ্ছে যে গ্রিন কালারের ছবিটা দিয়ে যদি ভাবি, গ্রিন পোর্শনটাই হচ্ছে জোনা গ্লোমেরুলোসা। তারপরে হচ্ছে ইয়েলো যেটা সেটা জোনা ফ্যাসিকিউলেটা, আর পিঙ্কটা যেটা সেটা হচ্ছে জোনা রেটিকিউলারিস। তো দেখো এখানে ছবিটা দেয়া রয়েছে কি কি আছে, জোনা গ্লোমেরুলোসা, তারপর মিডিলে হচ্ছে জোনা ফ্যাসিকিউলেটা, আর সব থেকে ভেতরে যেটা রয়েছে সেটা হচ্ছে জোনা রেটিকিউলারিস। এই হলো পুরো গল্পটা, ঠিক আছে। এবার ভীষণ সোজা, জোনা গ্লোমেরুলোসা থেকে কি বেরোচ্ছে না মিনারেলো কর্টিকয়েড, ঠিক আছে। এবার এই মিনারেলো কর্টিকয়েড কি করবে, নামের মধ্যেই তো লুকিয়ে আছে, তার মানে কি করবে, মিনারেলস অর্থাৎ সোডিয়াম পটাশিয়ামের ব্যালেন্সটাকে মেনটেন করে, যার প্রধান একটা এক্সাম্পল হচ্ছে অ্যালডোস্টেরন। পড়া শেষ, একটা ছবিতেই পড়া শেষ।
নেক্সট হচ্ছে জোনা ফ্যাসিকিউলেটা। কি জোনা ফ্যাসিকিউলেটা থেকে যে হরমোন বেরোয় তার নাম কি? গ্লুকোকর্টিকয়েড। তাহলে নামের মধ্যেই লুকিয়ে আছে কি করবে? গ্লুকোজ মেটাবলিজম, যার প্রধান উদাহরণ হচ্ছে কর্টিজল। নেক্সট জোনা রেটিকিউলারিস থেকে যে হরমোনটা বেরোচ্ছে সেটা হচ্ছে কি? অ্যান্ড্রোজেন, যেটা কি করে না সেক্সুয়াল বিহেভিয়ার গুলোকে কন্ট্রোল করছে। বাস, পড়া শেষ। তাহলে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে আমরা দেখে নিলাম এই হরমোনগুলো বেরোচ্ছে। এবার এখানেও আমি দিয়ে দিয়েছি, দেখো হাইপোথ্যালামাস থেকে কি বেরোচ্ছে? কর্টিকোট্রপিন রিলিজিং হরমোন, যেটা এসে অ্যান্টেরিয়র পিটুইটারিকে স্টিমুলেট করলে সেখান থেকে কি নিঃসৃত হচ্ছে? অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, যেটা এসে অ্যাড্রিনাল কর্টেক্সকে উদ্দীপিত করলে তখন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে এই হরমোন বেরোচ্ছে। এই হলো পুরো ট্র্যাকটা। তাহলে আশা করি, আমি বলছিলাম না যে পড়তে পড়তে তোমাদের ক্লিয়ার হবে, যত পড়বে তত এই জায়গাটা ক্লিয়ার হতে থাকবে। এবার আসি, এই যে কর্টিজোল, এই কর্টিজোলটাকে বলা হচ্ছে স্ট্রেস হরমোন, যেটা অ্যাড্রিনাল কর্টেক্সের বা আরো স্পেসিফিক্যালি বললে জোনা ফ্যাসিকিউলেটা থেকে বেরোচ্ছে। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করবে। তোমরা বলবে ম্যাম এখানেও আপনি বলছেন যে স্ট্রেস হলে বেরোচ্ছে, একটু আগেই অ্যাড্রিনালিনকেও বললেন স্ট্রেস হলে বেরোচ্ছে, কিন্তু তাহলে জিনিসটা কি ম্যাম? এই জায়গাটা না গুলিয়ে যায়। আশা করি আজকের পর আর কারুর গুলোবে না। অ্যাড্রিনালিনটা হচ্ছে এমার্জেন্সি হরমোন বা আপৎকালীন হরমোন বা ফাইট অর ফ্লাইট হরমোন। সেটা কিন্তু কখন বেরোচ্ছে বলো তো? স্ট্রেসেই বা এমার্জেন্সি বা ডেঞ্জার কন্ডিশনেই বেরোচ্ছে। বেরিয়ে সেটা কি করে? কুইক অ্যাকশন করে, আমাদের বডিটা যাতে কুইক অ্যাকশন করে সেটাতে আমাদেরকে তৈরি করছে। আর কর্টিজলও নিঃসৃত হচ্ছে স্ট্রেসেই বেরোচ্ছে, কিন্তু এটা কি করছে বলতো? লং লাস্টিং, যে ধরো আমাদের বিপদটাকে কাটিয়ে উঠতে তো ধরো অনেকটা যদি সময় লাগে, তো সেই লং লাস্টিং আমাদের বিপদটা কাটিয়ে উঠতে তো এনার্জি লাগবে, সেই এনার্জিটাই ও কিন্তু প্রোভাইড করবে। তাহলে এবার বোঝা গেছে, ক্লিয়ার হলো যে অ্যাড্রিনালিন কি করছে? অ্যাড্রিনালিনও স্ট্রেসে বা এমার্জেন্সিতে বেরোচ্ছে, অ্যাড্রিনালিন কুইক অ্যাকশন করছে। আর কর্টিজল কি করছে? একদম সাস্টেন্ড, দেখো লেখা আছে কথাটা সাস্টেন্ড, বা একদম শক্তির চাহিদা যেটা আর কি সেটাকে বজায় রাখবে, লং লাস্টিং। কর্টিজল একটু স্লো কাজ করবে, কিন্তু এটা কিন্তু লং লাস্টিং। এই হচ্ছে পুরো গল্পটা। এটা ব্লাড গ্লুকোজ লেভেলটাকে বৃদ্ধি করে এবং করে কি করছে? রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি করে শক্তির চাহিদাটা বজায় রাখবে। তার কারণ আমরা কি জানি? গ্লুকোজটা বিপাক হয়ে আমাদের দেহে শক্তিটা তৈরি হচ্ছে, সেই কারণে রক্তে গ্লুকোজের মাত্রাটা বৃদ্ধি ঘটাবে, দিয়ে শক্তির চাহিদা বজায় রাখবে। এবং শক্তি থাকলে তবেই কি হবে? আমরা লং লাস্টিং, আমরা অনেকক্ষণ ধরেও কি হবে? স্ট্রেসটাকে কাটিয়ে উঠতে পারবো। এই হলো গল্পটা। তাহলে আমাদের কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থিও পড়া হয়ে গেছে। এবার যেটা পড়বো সেটা হচ্ছে বৃক্ক, কিডনি। তোমরা বলবে ম্যাম এতদিন তো জানতাম যে বৃক্ক বা কিডনির প্রধান কাজ হচ্ছে মূত্র উৎপাদন বা আমাদের দেহের মধ্যে যে এক্সক্রিটারি প্রোডাক্টগুলো রয়েছে রেচনে সাহায্য করছে হচ্ছে কিডনি বা বৃক্ক। কিন্তু আজকে দেখো আরেকটা জিনিসও, যে কিডনিও কিন্তু একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড বা অন্তঃক্ষরা গ্রন্থি, এবং কিডনি থেকে বা বৃক্ক থেকে যে হরমোনটা বেরোচ্ছে সেটা হচ্ছে এরিথ্রোপয়েটিন, যেটা কি করছে না অস্থিমজ্জা বা বোন ম্যারোতে লোহিত রক্তকণিকার উৎপাদনে সাহায্য করছে। লোহিত রক্তকণিকার আরেকটা নাম তো এরিথ্রোসাইট। তো সেই লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল বা আরবিসির উৎপাদনে, অর্থাৎ এরিথ্রোপয়েসিস পদ্ধতিতে সাহায্য করছে কে? না এই এরিথ্রোপয়েটিন হরমোনটা। তাহলে আমাদের এটাও কিন্তু পড়া হয়ে গেল। লাস্ট এবার আমাদের আর একটাই আছে, চটপট পড়ে নেব, পড়লে আমাদের পুরো হরমোন চ্যাপ্টার একদিনেই পুরো কিন্তু দেখো শেষ হয়ে গেল আমাদের। তো লাস্ট ছাত্রছাত্রীরা আর এইটুকুনি বাকি রয়েছে, ওভারি আর টেস্টিস। তো চলো ওভারি আর টেস্টিসটা চটপট আমরা পড়ে নিই, পড়লে আমাদের পুরো আজকের হরমোন ক্লাস একদম পুরো এন্ড হয়ে যাবে। তো ওভারি আর টেস্টিস কি হচ্ছে দেখে নাও। আচ্ছা, একটা কথা আমি বলতে ভুলে গেছি, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোন বেরোচ্ছে না, তারও কিন্তু কম বেরোনো আর বেশি বেরোনো আছে, আমি তখন বলতে ভুলে গেছিলাম, দেখে নিও তোমরা। যদি কম ক্ষরিত হয় তাহলে অ্যাডিনশন ডিজিজ, আর যদি অধিক ক্ষরিত হয় তাহলে হচ্ছে কুসিন সিনড্রোম, অ্যাড্রিনাল কর্টেক্স থেকে নিঃসৃত যে অ্যাড্রিনাল কর্টিকয়েডস হরমোন তার। নেক্সট এবার আছে
খুব সোজা, কোনো অসুবিধা হবে না, পুরো চার্ট আমি দিয়ে দিয়েছি, শুধু জিনিসটা ভালো করে দেখে নাও। প্রথমে ওভারিটা পড়াচ্ছি, তারপর টেস্টিসটা পড়াবো, প্রথমে ফিমেল তারপরে মেলটা পড়াচ্ছি। তো হাইপোথ্যালামাস থেকে কি বেরোচ্ছে, ওই একই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা এসে পিটুইটারিকে উদ্দীপিত করলে পিটুইটারি থেকে তখন কি বেরোচ্ছে, এফএসএইচ আর এলএইচ, তারপর সেটা গিয়ে ওভারিতে কাজ করছে, ইস্ট্রোজেন প্রজেস্টেরন বেরোচ্ছে, যেটা ইউটেরাসে কাজ করছে। এখানেও একটা ছবি দেয়া রয়েছে, আমি ঠিক এটার পাশেই একটা ছবি আঁকছি যাতে করে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। দেখো জিনিসটা হচ্ছে এই রকম বিষয়টা, এই হচ্ছে ওভারি। এবার ওভারির মধ্যে এরকম ফলিকল থাকে, বুঝতে পেরেছো? তো এই ফলিকল গুলো প্রতি মাসে কি হয়, একটা ফলিকল থেকে, এই যে ফলিকল গুলো আছে প্রতি মাসে এই একটা ফলিকল, যে কোনো একটা, হ্যাঁ, একটা ফলিকল ম্যাচুরেশনে যায়, এবং এই একটা ফলিকল ম্যাচুরেশন হয়ে কি তৈরি হয় না, গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে, পরিণত গ্রাফিয়ান ফলিকলে পরিণত হয়। তাহলে ওভারির মধ্যে কি হচ্ছে না, গ্রাফিয়ান ফলিকলের একদম পুরো গ্রোথ হচ্ছে, ফর্মেশন হচ্ছে। এবার এটাতে কে সাহায্য করছে না, এটাতে সাহায্য করে ফলিকল স্টিমুলেটিং হরমোন। তাই জন্যই হরমোনটার নাম হচ্ছে, দেখো কি, আমি একটু আগেই বলছিলাম না, আমি একটু পরে বলছি পুরো নামটা, দেখো। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে যে ফলিকল স্টিমুলেটিং হরমোন বেরোচ্ছে, তার কাজ বোঝা গেছে, গ্রাফিয়ান ফলিকলকে কি করছে না, স্টিমুলেট করছে। করলে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে দেখো কি হয়ে যাচ্ছে না, গ্রাফিয়ান ফলিকলের মধ্যে উজেনেসিস হচ্ছে, অর্থাৎ ওভামটা তৈরি হচ্ছে, ঠিক আছে? তারপর এই ওভামটা কি হয় না, গ্রাফিয়ান ফলিকল থেকে বেরিয়ে বাইরে চলে আসে, এসে কোথায় যায় বলবো, সব বলবো, কোনো চিন্তা নেই। দিয়ে গ্রাফিয়ান ফলিকলটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে দেখো, এরপর যেই ওভামটা বেরিয়ে গেল, গ্রাফিয়ান ফলিকলটা কনভার্ট হলো কর্পাস লিউটিয়ামে, এবং কর্পাস লিউটিয়ামটাকে তখন কে মেনটেন করছে না, তখন কর্পাস লিউটিয়ামটাকে মেনটেন করে হচ্ছে এই এলএইচ, লিউটিনাইজিং হরমোন। তাই জন্যই যেহেতু কর্পাস লিউটিয়ামকে মেনটেন করে, তাই জন্য এটার নাম হলো লিউটিনাইজিং হরমোন। তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এই যে এফএসএইচ আর এলএইচ, এই দুটোর কাজও কিন্তু আমরা শিখে গেলাম। এফএসএইচ কি করছে, গ্রাফিয়ান ফলিকলকে স্টিমুলেট করছে, করলে গ্রাফিয়ান ফলিকলের মধ্যে উজেনেসিস হচ্ছে, আর আরেকটা জিনিস হয়, এখান থেকে ইস্ট্রোজেন হরমোনটা নিঃসৃত হচ্ছে, যেটা কি করছে না, মহিলাদের যে ফিমেলদের যে রিপ্রোডাক্টিভ অর্গানগুলো রয়েছে তার বৃদ্ধিতে সাহায্য করছে। ওকে, আর কর্পাস লিউটিয়াম থেকেও কি হয় না, আরেকটা হরমোন ফিমেলদের সেক্স হরমোন বেরোচ্ছে, যেটা হচ্ছে প্রোজেস্টেরন, যেটা ইউটেরাসের কি করছে না, ইউটেরাসের মধ্যে একটা লেয়ার আছে এন্ডোমেট্রিয়াম, সেটাকে ঠিক করছে, তার কারণ সেই এন্ডোমেট্রিয়ামের মধ্যেই গিয়ে ভ্রূণটা রোপিত হচ্ছে। যে একটা ভ্রূণ বা একটা এমব্রায়ো যখন গঠিত হচ্ছে, সেটা তো জরায়ুর মধ্যে গিয়েই স্থাপিত হবে, তো সেই জরায়ুর মধ্যে কোথায় গিয়ে স্থাপিত হয়, এন্ডোমেট্রিয়াম। তো সেই এন্ডোমেট্রিয়ামটা যত ঠিক হবে বা যত পুরু হবে, তত ভালো কিন্তু ভ্রূণটা গিয়ে রোপিত হবে। তো সেই এন্ডোমেট্রিয়ামটাকে ঠিক করে হচ্ছে প্রোজেস্টেরন হরমোনটা। এই হলো আমাদের পুরো গল্পটা, আমি এখানেও ছবি আছে, আমি হাতেও এঁকে দিয়েছি, ঠিক আছে? তাহলে আশা করি কারুর কোনো অসুবিধা নেই। এবার কি হচ্ছে গল্পটা একটু দেখে নি ম্যাম। এই হলো ওভারি, আর এই হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, আর এই হলো ইউটেরাস। তাহলে এইটা হচ্ছে ইউটেরাস, মানে বাংলায় যেটাকে বলা হয় জরায়ু। এই জরায়ুর মধ্যে কি হচ্ছে না, জরায়ুর মধ্যে এইটা হচ্ছে এন্ডোমেট্রিয়াম। আর এই ওভারির মধ্যে ওভামটা তৈরি হচ্ছে, তারপর ওভামটা বেরিয়ে কোথায় প্রবেশ করে, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে, দিয়ে ওভামটাকে এসে স্পামটা ফার্টিলাইজ করছে, এবং আফটার ফার্টিলাইজেশন জাইগোট তৈরি হচ্ছে, তারপর সেখান থেকে আস্তে আস্তে এমব্রায়ো ডেভেলপ করে, দিয়ে এসে এই এন্ডোমেট্রিয়ামের গায়ে রূপিত হচ্ছে।
এই হলো পুরো গল্পটা। ক্রিস্টাল ক্লিয়ার? ডান। এবার যদি দেখো যে ম্যাম যদি জাইগোট তৈরি না হয় বা এমব্রায়ো গঠিত না হয় বা যদি ফার্টিলাইজেশন না হয়, তার কারণ এই যে ওভামা স্পার্ম মিলিত হলো, এই ঘটনাটাকেই তো ফার্টিলাইজেশন বা নিষেক বলে। তো যদি এই ফার্টিলাইজেশন বা নিষেক না হয়, তখন এই এন্ডোমেট্রিয়ামটাই কি হয় না ভ্যাজাইনা দিয়ে বেরোতে থাকে, যেটাকে আমরা মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ডস নামে চিনি, প্রতি মাসে মেয়েদের যেটা হচ্ছে। তাহলে এই হলো মহিলাদের, এবং দেখো আমি এখানে ছবিটাও দিয়ে দিয়েছি, এইটা হলো এন্ডোমেট্রিয়াম। এই এন্ডোমেট্রিয়ামে গিয়েই কি হচ্ছে, স্থাপিত হচ্ছে। আর যদি ফার্টিলাইজেশন না হয়, অর্থাৎ তাহলে জাইগোটও হয়নি, এমব্রায়ো গঠিতও হয়নি, সেক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম চাই না, তখন এন্ডোমেট্রিয়ামটা কি হয়ে যায়, এই ভ্যাজাইনা দিয়ে পিরিয়ডস বা মেনস্ট্রুয়াল সাইকেল হয়ে প্রতি মাসে বেরিয়ে আসে। এবার আসি পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে। পুরুষদেরও সেম ব্যাপার। দেখো হাইপোথ্যালামাস থেকে কি বেরোচ্ছে, ওই একই গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, যেটা এসে অ্যান্টেরিয়ার পিটুইটারিকে স্টিমুলেট করছে, এবং সেখান থেকে দুটি হরমোন বেরোচ্ছে, এলএইচ এবং এফএসএইচ। এলএইচ এসে কি করে না লেডিক সেলটাকে উদ্দীপিত করছে। টেস্টিসের মধ্যে কি রয়েছে না, টেস্টিসের মধ্যে লেডিক সেল, দেখো টেস্টিস হেডিং করা আছে, টেস্টিসের মধ্যে কি থাকে, লেডিক সেল, যেখান থেকে কি বেরোয় না মেলদের যে সেক্স হরমোন টেস্টোস্টেরন সেটা নিঃসৃত হচ্ছে, যেটা কি করে না পুরুষদের যে সমস্ত ক্যারেক্টার্স গুলো রয়েছে সেই সমস্ত ক্যারেক্টার্স গুলোকে নিয়ন্ত্রণ করছে, লো পিচ ভয়েস এছাড়াও যা যা কিছু, এবং তাছাড়াও পুরুষদের যে সেক্স অর্গান বা অ্যাক্সেসরি গ্ল্যান্ড তার গঠনে সাহায্য করছে। আর এফএসএইচ কার উপর গিয়ে কাজ করে না টেস্টিসের মধ্যেই সার্টোলি সেল আছে, সেখানে গিয়ে কাজ করছে এবং শুক্রাণু উৎপাদনে সাহায্য করে। তাহলে এই হলো আমাদের পুরো গল্পটা, যে পুরুষদের ক্ষেত্রে কি হচ্ছে, মহিলাদের ক্ষেত্রে কি হচ্ছে, পুরোটাই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, টেস্টিস ওভারির পুরো জায়গাটা। এবার আসি, এই যে পুরোটা ছাড়াও আমাদের আরো একটা হরমোন বেরোয়, সেটা হচ্ছে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল হরমোন, যেটা জিআই হরমোন নামে পরিচিত। স্টোম্যাক, প্যানক্রিয়াস, স্মল ইন্টেস্টাইন, এই সমস্ত জায়গা থেকে বেরোচ্ছে, এবং যেগুলো কি করছে না দেহের যে ডাইজেস্টিভ অর্গান তার উপর গিয়ে কাজ করছে। যেমন দেখো গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন কোথা থেকে নিঃসৃত হচ্ছে না স্টোম্যাকের মধ্যে যে জি সেল বা গ্যাস্ট্রিন সেল আছে সেখান থেকে নিঃসৃত হচ্ছে এই গ্যাস্ট্রিন। এছাড়াও ডিওডেনাম থেকে বেরোয়, বেরিয়ে এটা কি করছে না পাকস্থলী থেকে HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষরণে সাহায্য করে। নেক্সট হচ্ছে সিক্রিটিন, সিক্রিটিন কোথা থেকে বেরোচ্ছে না ডিওডেনামের যে এস সেল সেখান থেকে নিঃসৃত হচ্ছে, যেটা এটা একটা গুরুত্বপূর্ণ কাজ করে। কি করে জানো, অন্ত্রের যে পিএইচটা যেটা সেটাকে নিয়ন্ত্রণ করছে, তার কারণ অন্ত্রে গিয়েই তো কি হচ্ছে না পুরো ডাইজেশনটা কমপ্লিট হচ্ছে, তো অন্ত্রের মধ্যে কি করে না অন্ত্রের পিএইচটাকে নিয়ন্ত্রণ করছে, মনে থাকবে। নেক্সট হচ্ছে কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন ডিওডেনামের আই সেল থেকে বেরোচ্ছে, এটাও কি করে না দেখো গল ব্লাডারের কন্ট্রাকশনে সাহায্য করছে, এবং গল ব্লাডার থেকে যে পিত্ত রস বা বাইল সেটার ক্ষরণে সাহায্য করে। নেক্সট হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড, এটা ইন্টেস্টাইনের স্মল ইন্টেস্টাইনের ক্ষুদ্রান্তের কে সেল থেকে বেরোয় এবং ইনহিবিটস গ্যাস্ট্রিক সিক্রিশন। ঠিক আছে, পুরো ডান। আমি বাংলাতেও কিন্তু সমস্তটা পুরোটা দেয়া রয়েছে, তোমরা জাস্ট ভালো করে একবার পড়ে দেখে নেবে, পুরো দেখবে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই হচ্ছে আমাদের পুরো হরমোনের ক্লাস ছিল। একটা ক্লাসের মধ্যে আমি আমাদের দেহের সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ড, তার লোকেশন কি, সেখান থেকে কি হরমোন বেরোচ্ছে, তার কাজ কি, বেশি বেরোলে কি হবে, কম বেরোলে কি হবে, সমস্তটা কিন্তু আলোচনা করে দিয়েছি। তোমরা প্লিজ ভালো করে দেখে নিও, আর এইভাবেই কিন্তু আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো, তার কারণ আমরা পুরো টপিক ওয়াইজ কিন্তু আমি তোমাদেরকে বায়োলজিটা ডিসকাস করে দিচ্ছি। আর এর আগের দিন আমরা ডিজিজ পড়েছি, আজকে কিন্তু আমরা পুরো হরমোনটা পড়ে নিয়েছি। একদম ওকে, ক্রিস্টাল ক্লিয়ার সকলে? চলো, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে, এবং ছাত্রছাত্রীদেরকে বলবো যে ভালো করে সবটা পড়ে নাও, তার কারণ আবার কিন্তু আরেকটা চ্যাপ্টার চলে আসবে, সেজন্য এই চ্যাপ্টার
চ্যাপ্টারটা যদি রেডি না থাকে আবার চ্যাপ্টার চলে এলে তখন কিন্তু তোমাদের পড়াটা জমতে থাকবে। সেই জন্য পড়াটাকে জমতে দিও না, নিয়মিত কিন্তু তোমরা পড়াগুলো করতে থাকো। ওকে, তাহলে থ্যাংক ইউ সবাইকে। ভালো লাগলে লাইক করে দিও আর কমেন্টে জানিও কিন্তু তোমাদের নেক্সট আর কি কি টপিক লাগবে, কোন কোন চ্যাপ্টার লাগবে সেটা জানিয়ে দিও। সকলকে ধন্যবাদ। আজকের সেশন, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি।